আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের লাইভ ক্লাসে। এই লাইভ ক্লাসে তোমাদের সাথে আজকে আমরা থাকব অর্থনীতি প্রথম পত্রের ফাইনাল রিভিশন ক্লাস নিয়ে। তোমাদের এইচএসসি পরীক্ষা চলছে এবং তোমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন অবস্থায় অর্থনীতি প্রথম পত্র পরীক্ষাটা স্থগিত হয়েছিল এবং আজকে আমরা সেই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাটার ক্লাস করব। 19 তারিখে তোমাদের অর্থনীতি প্রথম পত্র ক্লাস। আশা করি সম্পূর্ণ ক্লাসে তোমাদেরকে পাবো এবং সম্পূর্ণ ক্লাসে যে বিষয়গুলো সলভ করা হবে সেই বিষয়গুলো তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য তো উপযোগী হবেই, উপকারী হবেই। একই সাথে তোমাদের মেমোরি রিফ্রেশ হওয়ার জন্য জাস্ট তোমরা ওই বিষয়গুলো আবার যাতে রিকল করতে পারো, যে বিষয়গুলো পড়েছো 2 বছর ধরে, সেই বিষয়টা চেষ্টা করা হবে। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবে, তাহলে তোমাদের বন্ধুরাও তোমাদের সাথে ক্লাসটা উপভোগ করতে পারবে এবং তোমরা নিজেদের বন্ধুদেরকে মেনশনও দিয়ে দিতে পারো, নিজেদের ওয়ালে শেয়ারও দিয়ে দিতে পারো, যাতে হচ্ছে সবাই দেখতে পারে ক্লাসটা। আচ্ছা, অনেকে ক্লাসে চলে এসেছে, আমরা ক্লাস শুরু করি তাহলে। হ্যাঁ, যেহেতু একটু লং ক্লাস, আমরা খুব বেশি কালক্ষেপণ করবো না শুরুতেই। এখানে দেখো লেখা আছে অর্থনীতি প্রথম পত্র ফাইনাল রিভিশন ক্লাস। তাহলে আমরা যেটা করব রিভিশন। হ্যাঁ, এমন না যে আমরা আজকে অর্থনীতির একদম প্রত্যেকটা ম্যাথ করতে পারবো, বিষয়টা এমন না, বাট যেভাবে কোশ্চেন হবে সেগুলো আমরা অবশ্যই সলভ করতে পারবো। তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবে, সেই অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম কোশ্চেন দেখো, প্রায় মুদ্রার একটি অন্যতম মাধ্যম কি? তাহলে দেখো প্রথম কোশ্চেনটা আসছে কি, মুদ্রা থেকে। প্রায় মুদ্রার অন্যতম মাধ্যম কি? তাহলে এখানে যে কথাটা আছে সেটা হচ্ছে প্রায়। আমরা তো জানি মুদ্রা, তাই না? আমরা জানি হচ্ছে মুদ্রা। মুদ্রা কোনগুলোকে আমরা বলি? আমরা হচ্ছে মুদ্রা বলতে যেগুলাকে বলি, মুদ্রা হচ্ছে একটা অসীম বিহিত মুদ্রা, একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, আরেকটা হচ্ছে কি সসীম বিহিত মুদ্রা, আরেকটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। ঠিক আছে, একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। এগুলো আমরা মুদ্রা বলে চিনি, কিন্তু এইখানে যে কথাটা বলছে দেখো, এখানে বলছে প্রায় মুদ্রা। তো প্রায় বলতে আমরা কি বুঝি? প্রায় বলতে বুঝি যেটা ঠিক কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি মুদ্রা না। এক্স্যাক্টলি কি না? মুদ্রা না। আচ্ছা, তো অসীম বিহিত মুদ্রা যেগুলোতে আনলিমিটেড হচ্ছে লেনদেন করা যায়, সসীম হচ্ছে যেগুলোতে লিমিটেড লেনদেন করা যায় সেগুলা। তো এগুলো সবই হচ্ছে কি কাগজি নোট এবং ধাতব কয়েন, তাই না? কিন্তু প্রায় মুদ্রা হচ্ছে ঠিক কাগজি নোটও না, আবার ধাতব কয়েনও না। তাহলে এগুলা আসলে কি? এগুলা হচ্ছে অর্থের পরিবর্তে, অর্থের পরিবর্তে এখানে আমি লিখে দিই একটু, মুদ্রার পরিবর্তে যা ব্যবহার করা হয়, মুদ্রার পরিবর্তে যা বিনিময়ের, যা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ব্যবহার করা হয়। এখন কি কি ব্যবহার করা যায় বলো তো? মুদ্রার পরিবর্তে কি কি ব্যবহার করা যায় বিনিময়ের মাধ্যম হিসেবে? তোমরা আশা করি এগুলো খুব সহজেই বোঝো, কারণ এখন আধুনিক যুগে আমরা অনেক কিছু ব্যবহার করি মুদ্রার পরিবর্তে। আমরা মুদ্রার পরিবর্তে আমরা পকেটে টাকা রাখা সেফ মনে করতেছি না, আমরা এটিএম কার্ড রাখি। তাহলে এটিএম কার্ড কি হবে? প্রায় মুদ্রা হবে। আমরা চেক ব্যবহার করি, তাহলে চেক কি হবে? প্রায় মুদ্রা হবে। আমরা বন্ড ব্যবহার করি, বন্ড কি হবে? প্রায় মুদ্রা হবে। এই সব কিছু হচ্ছে কি প্রায় মুদ্রা। এখন এখানে দেখো যেগুলো বলা আছে, চেক, অর্থ, টাকা, ডলার। টাকা, ডলার এগুলো তো মুদ্রার নাম, তাই না? বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা, পৃথিবীর অনেক দেশের কারেন্সি হচ্ছে ডলার। আচ্ছা, অর্থ, অর্থ কি সব ধরনের কারেন্সিকেই কভার করতেছে, তাহলে এটা প্রায় মুদ্রা না, এটা হচ্ছে মুদ্রা। তাহলে চেক যেটা থাকতেছে, চেক হচ্ছে কি প্রায় মুদ্রা, চেক হচ্ছে প্রায় মুদ্রা। আর কি কি প্রায় মুদ্রা আছে? চেক বাদে আমরা যদি বলি হচ্ছে এটিএম কার্ড, এটিএম কার্ড, তারপর আমরা বলতে পারি হচ্ছে হুন্ডি, তারপর আমরা বলতে পারি হচ্ছে বন্ড। এই বিষয়গুলো সবই হচ্ছে কি, এই বিষয়গুলো হচ্ছে প্রায় মুদ্রা। কি বুঝতে পারছো তাহলে মুদ্রা কি এবং প্রায় মুদ্রা কি? তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো, মুদ্রা চ্যাপ্টার থেকে ছিল এমসিকিউটা। আমরা এমসিকিউ এর মধ্য দিয়ে বিষয়গুলো দেখার চেষ্টা করব, কারণ এখন অর্থনীতির প্রত্যেকটা ম্যাথ করা সম্ভব না। যেই ম্যাথগুলো সামনে আসবে সেগুলো একটু জাস্ট দেখার চেষ্টা করবে এবং তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এখানে জিজ্ঞাসা করবে। কোন বাজারটি মনোপসলি বাজারের বিপরীত অবস্থা নির্দেশ করে? আচ্ছা, এখানে দেখো মনোপসলি বাজারের বিপরীত অবস্থা। মনোপসলি, মনো শব্দের অর্থ কি? মনো, ঠিক আছে, ইংলিশে যেটাকে বলে MONO, মনো। হ্যাঁ, মনো শব্দের অর্থ হচ্ছে এক। মনো শব্দের অর্থ কি? এক। ঠিক আছে, ডুও মানে হচ্ছে দুই, পলি মানে হচ্ছে অশেষ বা অসংখ্য এমন। তাহলে মনো মানে হচ্ছে এক। আর পসলি শব্দের অর্থ কি? পসলি শব্দের অর্থ হচ্ছে ক্রেতা। তাহলে
এখানে এক ক্রেতার বাজার, মানে যে বাজারে ক্রেতা হচ্ছে একজন, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মনোপসনি বাজার। মনোপসনি বাজারের বিপরীত অবস্থা, তার মানে এখানে আছে একজন ক্রেতা, এর যদি আমরা উল্টা করি, এটার যদি আমরা উল্টা করি, তাহলে কি হবে? একজন বিক্রেতা। তাহলে হবে কি? একজন বিক্রেতা। তো এক হচ্ছে মনো, এক হচ্ছে মনো, আর বিক্রেতার ইংরেজি হচ্ছে কি? পলি। বিক্রেতার ইংরেজি হচ্ছে পলি, তাহলে মনোপলি। তাহলে মনোপসনি বাজারের বিপরীত অবস্থা নির্দেশ করে হচ্ছে মনোপলি বাজার। মনোপলি বাজার। বাকিগুলো আমরা দেখার চেষ্টা করি। অলিগোপলি। অলিগোপলি হচ্ছে যেখানে মুষ্টিমেয় কয়েকজন ক্রেতা বিক্রেতা থাকে, যেখানে মুষ্টিমেয় ক্রেতা বিক্রেতা থাকে, ক্রেতা বিক্রেতা থাকে। আচ্ছা, এখন বলবা যে মুষ্টিমেয় বলতে কি বুঝি? মুষ্টি মানে কি? এই যে হাতের মুষ্টি, এটা, তাই না? অর্থাৎ হাতের মুষ্টির মধ্যে যেটা আনা যায়। হাতের মুষ্টির মধ্যে কি দুনিয়ার অনেক কিছু আনা যায়? যায় না তো, অল্প কিছু জিনিস আনা যায়। তার মানে মুষ্টিমেয় শব্দের অর্থ স্বল্প কিছু, ঠিক আছে? নির্দিষ্ট না, স্বল্প কিছু। তাহলে যেখানে স্বল্প কিছু ক্রেতা বিক্রেতা সাধারণত একই জাতীয় বা সমজাতীয় বা সামান্য পার্থক্যকৃত দ্রব্য ক্রয় বিক্রয় করে, সেটাকে কি বলা হয়? অলিগোপলি বাজার, ঠিক আছে? এখানে দেখো বলতেছে ডুওপলি। ডুও, ডুও শব্দের অর্থ হচ্ছে দুই, আর পলি শব্দের অর্থ হচ্ছে কি? পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। তাহলে এখানে কি হলো? যে বাজারে দুইজন বিক্রেতা অসংখ্য ক্রেতা থাকে, তাহলে সেটাকে কি বলা হবে? ডুওপলি বাজার। দুইজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, সেটাকে বলা হবে ডুওপলি বাজার। এবার বলতেছে কি এটাতে? অলিগোপসনি বাজার। আচ্ছা, অলিগো, অলিগো মানে তো মুষ্টিমেয়, তাই না? অলিগো মানেই হচ্ছে মুষ্টিমেয়। তাহলে মুষ্টিমেয়, পসনি মানে হচ্ছে ক্রেতা, তাহলে মুষ্টিমেয় ক্রেতার বাজার। তাহলে যে বাজারে বিক্রেতা কমও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু ক্রেতার সংখ্যা হচ্ছে মুষ্টিমেয়, সেটাকে কি বলা হবে? অলিগোপসনি বাজার। তাহলে এই যে বাজারের ক্লাসিফিকেশন, এগুলো আমরা বুঝতে পারলাম না এখন? মনোপলি, মনোপসনি, অলিগোপলি, ডুওপলি, অলিগোপসনি, অনেক ধরনের বাজারের ক্যাটাগরি আমরা এখানে দেখতে পেলাম। এর বাইরেও তোমাদের বইতে আরও এক্সট্রা ক্যাটাগরি থাকতে পারে, সেগুলো তোমরা দেখে নিবে। এগুলা অবশ্যই সংজ্ঞাতে আসতে পারে এবং বিভিন্ন প্রকার বাজারের পার্থক্য তোমাদেরকে পরীক্ষাতে লিখতে বলতে পারে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা রাখতে হবে। আচ্ছা, ক্লাসে অনেকেই উপস্থিত আছো, আশা করি শেষ পর্যন্ত থাকবে ক্লাসে, এবং তোমাদের যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাবে। হ্যাঁ, আমি কমেন্ট সেকশনটা আমার সামনে রাখি, তাহলে হচ্ছে তোমাদের কমেন্টগুলা দেখতে পাবো। ওকে, মুবিন ইসলাম, মোহাম্মদ সাদিককে মেনশন দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাকিরাও তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন দিতে পারো। আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করতে পারলাম। 3 নম্বর কোশ্চেন, মূলধন দ্রব্যের জন্য ব্যয়কে কি বলে? মূলধন দ্রব্যের জন্য ব্যয়কে কি বলে? আচ্ছা, দেখো, আমরা যা কিছু উৎপাদন করি, সেই উৎপাদিত পণ্যটা বাজারে বিক্রি করি, করে কি করি? অর্থ আয় করি। সেই অর্থ ব্যয় করি আমরা কোথায় কোথায়? একটা ব্যয় করি হচ্ছে ভোগ ব্যয়। আমরা যে ব্যয়গুলো করি, এক ধরনের ব্যয় হচ্ছে ভোগ ব্যয়। আচ্ছা, অর্থাৎ আমরা কোনো কোনো দ্রব্য ভোগ করার জন্য একটা ব্যয় সাফার করি, সেটা হচ্ছে ভোগ ব্যয়। তারপর আসে হচ্ছে বিনিয়োগ ব্যয়। বিনিয়োগ ব্যয়টা কি? আমরা যা কিছু আর্ন করি সব কিছুই ভোগ করে ব্যয় করে ফেলি না, আমরা কিছু সেখান থেকে রেখে দিই সেভিংস আকারে, ঠিক আছে? আমরা কিছু রেখে দিই কি আকারে? সেভিংস আকারে, সেভিংস আকারে বা সঞ্চয় আকারে, সঞ্চয় আকারে বা সেভিংস আকারে। এই সেভিংসে আমরা কি করি? বিনিয়োগ করি, ইনভেস্ট করি, ঠিক আছে? অর্থাৎ যা হচ্ছে সেভিংস, যা হচ্ছে সেভিংস, তাই হচ্ছে ইনভেস্টমেন্ট, তাই হচ্ছে কি? ইনভেস্টমেন্ট। সংক্ষেপে বলা হয় এস ইজ ইকুয়াল টু আই। এটা মনে রাখবা তোমরা, এস ইজ ইকুয়াল টু আই, সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা এই যে বিনিয়োগ করি, এই বিনিয়োগটা কোথায় করি? আমরা কোনো কিছু উৎপাদন করার জন্য কোনো মূলধন ক্রয় করি, আমরা হচ্ছে মূলধনী কোনো দ্রব্যতে আমরা ইনভেস্ট করি, বিষয়টা হচ্ছে এমন। তাহলে এখানে যে কথাটা ছিল, মূলধন দ্রব্যের জন্য ব্যয়কে কি বলা হয়? সঞ্চয়, মুনাফা, ভোগ ব্যয় নাকি বিনিয়োগ ব্যয়? নিশ্চয়ই হচ্ছে বিনিয়োগ ব্যয়, কারণ আমরা মূলধনী কোনো দ্রব্য কেনার জন্য যেটা খরচ করি সেটাই হচ্ছে আমাদের বিনিয়োগ ব্যয়। ধরো যে তোমার একটা হচ্ছে কারখানা আছে, সেই কারখানার জন্য তুমি একটা যন্ত্র ক্রয় করলা, এই যন্ত্রটা হচ্ছে মূলধনী দ্রব্য, আর এই যন্ত্রের পিছনে তুমি যে টাকাটা ইনভেস্ট করলা সেটা হচ্ছে কি? বিনিয়োগ ব্যয়। কি বুঝতে পারছো এটা? এগুলা খুব বেশি কঠিন মনে হচ্ছে? খুব বেশি কঠিন কিন্তু না, ঠিক আছে? আমরা অনেক এমসিকিউ সলভ করবো, 50টা এমসিকিউ সলভ করবো,
তো 50টা এমসিকিউ এর মধ্যে তোমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল বিষয় পাবে, সেগুলো তখন তোমরা অবশ্যই দেখে নিবে। এবং কারো যদি কোনো ম্যাথে স্পেসিফিক কোশ্চেন থাকে যে আমি এই ম্যাথটা বুঝি না, তোমরা অবশ্যই কোশ্চেন করতে পারো, সেই ম্যাথটা বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। 4 নম্বর কোশ্চেন, কোন সম্পর্কটি সঠিক? আই ইজ ইকুয়াল টু জি, সি ইজ ইকুয়াল টু এস, এস ইজ ইকুয়াল টু আই, এক্স এন ইজ ইকুয়াল টু এক্স প্লাস এম। কোনটা কোন এক্সপ্রেশন সেটাকে বুঝতে হবে। আচ্ছা, আই বলতে এখানে বোঝানো হচ্ছে ইনভেস্টমেন্ট, আই দিয়ে বোঝানো হচ্ছে কি ইনভেস্টমেন্ট। জি দিয়ে বোঝানো হচ্ছে সরকারি ব্যয়, গভর্নমেন্টাল কস্ট। আচ্ছা, সি দিয়ে বোঝানো হয় ভোগ ব্যয়, কনজাম্পশন কস্ট, কনজাম্পশন কস্ট, হ্যাঁ, কনজাম্পশন কস্ট, এটা হচ্ছে সি। আচ্ছা, এস দিয়ে বোঝানো হয় হচ্ছে সেভিংস, এস দিয়ে বোঝানো হয় হচ্ছে কি সেভিংস। আচ্ছা, এক্স এন দিয়ে বোঝানো হয় নিট প্রফিট, এক্স এন দিয়ে বোঝানো হয় কি নিট প্রফিট। আচ্ছা, এক্স দিয়ে বোঝানো হয় হচ্ছে এক্সপোর্ট, আর এম দিয়ে বোঝানো হয় হচ্ছে ইম্পোর্ট। এগুলো হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক এক্সপ্রেশন। এখন দেখো, আই সমান জি, ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু গভর্নমেন্ট কস্ট, এটা কি হয়? মানে বিনিয়োগ কি সরকারি ব্যয়, এই দুইটা কি একই জিনিস? মানে যতটুকু বিনিয়োগ ততটুকু সরকারি ব্যয়, এই কথাটা কি যায়? যায় না, তাহলে এটা বাদ যাচ্ছে। সি ইজ ইকুয়াল টু এস, সি হচ্ছে কি ভোগ ব্যয়, কনজাম্পশন কস্ট। ভোগ ব্যয় এবং সেভিংস এটা কি এক? মানে আমরা যা কিছু সঞ্চয় করি সব কি ভোগ করে শেষ করে ফেলি? মোটেই না, তাহলে এটাও বাদ যাচ্ছে। এটা দেখো, নিট প্রফিট এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট, এটা কি হতে পারে? আমরা যা কিছু এক্সপোর্ট করি সেটা আমাদের অবশ্যই প্রফিট, কিন্তু যেটা ইম্পোর্ট করি সেটা কি প্রফিট? ইম্পোর্ট করলে কি প্রফিট হয়? ইম্পোর্ট করলে তাহলে টাকা আমার বাইরের দেশে চলে যাচ্ছে, তাহলে এটা প্রফিটে আসবে না, এটাও বাদ যাচ্ছে। তাহলে এখানে যেটা থাকতেছে এস ইজ ইকুয়াল টু আই, সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে সত্য কথা। আমরা যা কিছু সেভ করি, সেভিংস করি, সেগুলো আমরা কোনো না কোনো কাজে ইনভেস্ট করি। ধরো যে তুমি পার্সোনাল লাইফে যেগুলো সেভিংস করো, মানে হচ্ছে তোমাদের বা তোমার যে ভোগ ব্যয় সেটা বাইরে গিয়ে যেটা তুমি সেভ করো বা সেভিংস করো, সেটা কি করো তুমি? কোথাও না কোথাও কাজে লাগাও। সেটা তো এমন না যে টাকাটা আমি ফেলে দিচ্ছি বা আমি ইচ্ছা মতো খরচ করতেছি, এমন সাধারণত কেউ করে না। সেগুলো সে কি করে? ইনভেস্ট করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এস ইজ ইকুয়াল টু আই, সেভিংস, সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেনে আমরা আসি। প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কেমন হবে? প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, বা মার্জিনাল ইউটিলিটি যদি হচ্ছে সমান হয় তাহলে মোট উপযোগ কত হবে? মার্জিনাল ইউটিলিটি যদি হচ্ছে শূন্য হয় তাহলে টোটাল ইউটিলিটি কত হবে? আচ্ছা, এখন আমরা যদি এইটা একটু ম্যাথমেটিক্স করার চেষ্টা করি, আরো দূরে লিখি, না হলে এখানে জায়গা ধরবে না। এটা আমি ধরলাম হচ্ছে টোটাল ইউটিলিটি, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে এইখানে হিসাব করার চেষ্টা করি। দেখো, আমি ধরলাম যে কোনো একটা দ্রব্য ভোগ করে আমি প্রথমে হচ্ছে 20 একক মার্জিনাল ইউটিলিটি পাচ্ছি, তারপর আমি ধরলাম হচ্ছে 15, তারপর হচ্ছে 10, তারপর 5, তারপর 0। মার্জিনাল ইউটিলিটি কি হচ্ছে? কমে যাচ্ছে, মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, মানে কোনো দ্রব্য ভোগ করার ফলে কি হচ্ছে? তার প্রান্তিক উপযোগটা বা মার্জিনাল ইউটিলিটিটা আমার কাছে কি হচ্ছে? কমে যাচ্ছে। ঠিক সেভাবে লেখা হলো 20, 15, 10, 5, 0। তাহলে টোটাল ইউটিলিটি ফর্মুলাটা কি? টোটাল ইউটিলিটি, হ্যাঁ, টোটাল ইউটিলিটি বের করতে হলে আমাদের মার্জিনাল ইউটিলিটিগুলো যোগ করতে হয়। তাহলে মার্জিনাল ইউটিলিটি আমি ধরলাম যে অনেকগুলো আছে, তাহলে মার্জিনাল ইউটিলিটি 1, মার্জিনাল ইউটিলিটি 2, মার্জিনাল ইউটিলিটি 3, প্লাস এভাবে এভাবে চলতে থাকবে। যত দূর মার্জিনাল ইউটিলিটি আছে শেষ হবে কোথায়? মার্জিনাল ইউটিলিটি এন। এন মানে বোঝায় একটা নির্দিষ্ট সংখ্যা, মানে যতগুলো আছে ঠিক ততগুলো যোগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যোগটা করে ফেলি। দেখো, প্রথমে যেটা আছে সেটা তোমাকে কি করতে হবে? বসিয়ে দিতে হবে। 20, 20-এর সাথে 15 যোগ করো তাহলে হচ্ছে 35, 35, 35-এর সাথে 10 যোগ করলে 45, 45-এর সাথে 10 যোগ করলে 50, 50-এর সাথে 10 শূন্য যোগ করলে 50। এটা হচ্ছে আমাদের ফাইনাল হিসাব। তাহলে এইখানে একটা বিষয় তুমি বোঝার চেষ্টা করো। কোশ্চেন ছিল প্রান্তিক উপযোগ শূন্য হলে, এরকমটা দেখা যাবে না, আমি কালারটা চেঞ্জ করি। দেখো, প্রান্তিক উপযোগ শূন্য হলে, তাহলে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি শূন্য কোথায় হয়েছে? এখানে না,
এখানে দেখো মার্জিনাল ইউটিলিটি শূন্য হয়েছে, মোট উপযোগ কেমন হবে? মোট উপযোগ কত হয়েছে? 50। দেখো তো এই টোটালটার মধ্যে 50 সর্বোচ্চ না? এই টোটালটার মধ্যে 50 হচ্ছে সর্বোচ্চ। তাহলে উত্তর হচ্ছে যদি মার্জিনাল ইউটিলিটি শূন্য হয় তাহলে টোটাল ইউটিলিটি কি হবে? সর্বোচ্চ হবে। সর্বোচ্চ হবে, বৃদ্ধি পাবে, ক্রমহ্রাসমান হবে, ঋণাত্মক হবে। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে সর্বোচ্চ হবে। কি বুঝতে পারছো এটা? এটা তোমরা যদি বুঝতে পারো অবশ্যই জানাবে, এবং যদি না বুঝতে পারো বলবে যে এখানে একটু কনফিউশন আছে, এটা বুঝাই দেন। কি ঠিক আছে সবকিছু? আচ্ছা, আর সবাই প্রায় ঠিক উত্তর বলছো, অনেকে উত্তর করছো এখানে, সামিরা, তাবাসসুম, বর্ষা। তোমার তো ঠিক আছে। ওকে, এবার আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। মূলধন ক্রমানুসারে 1, 2, 3, 4, 5 এবং তার প্রেক্ষিতে মোট উপযোগ 30, 46, 58, 66, 70 হলে পঞ্চম একক মূলধন প্রান্তিক উপযোগ কত? পঞ্চম একক মূলধনে প্রান্তিক উপযোগ কত? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে মোট উপযোগ, এখানে দেওয়া আছে মূলধন। তাহলে এখানে আমরা মূলধন দিলাম হচ্ছে কিউ, মোট উপযোগ হচ্ছে এখানে লিখলাম, আর হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ এইখানে লিখলাম। হ্যাঁ, এবার আমরা এখানে কি করতে পারি? একটা চার্ট তৈরি করে ফেলতে পারি, একটা চার্ট তৈরি করে ফেলতে পারি। তাহলে এখানে কিউ এর মান হচ্ছে কত? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, মানে হচ্ছে এই যে মূলধন হচ্ছে 5টা, মোট উপযোগ 30, 46, 58, 66, 70। 30, 46, 58, 66, 70, 58, 66, 70। এখন বলতেছে কি পঞ্চম এককে, পঞ্চম এককে প্রান্তিক উপযোগ, মানে ঠিক এইখানে এসে প্রান্তিক উপযোগটা কত হবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে প্রান্তিক উপযোগটা আমরা বের করার চেষ্টা করি। দেখো প্রথমে যেটা থাকবে সেটা তুমি এখানে জাস্ট বসিয়ে দিবে, তারপর কি করবে? বিয়োগ করবে। আমরা যখন দেখো মার্জিনাল থেকে টোটালে গিয়েছি তখন যোগ করতে করতে গিয়েছি, আর যখন মার্জিনাল, আর এটা হচ্ছে টোটাল, সরি এটা এমইউ না, এটা হচ্ছে টিইউ। যখন টোটাল থেকে মার্জিনালে যাব, ঠিক আছে, যখন আমরা টোটাল থেকে মার্জিনালে যাব, এটা হচ্ছে টোটাল ইউটিলিটি। হ্যাঁ, যখন টোটাল থেকে মার্জিনালে যাব তখন কি করব? বিয়োগ করতে করতে যাব। মার্জিনাল থেকে টোটালে আসলে যোগ, টোটাল মানেই তো যোগ, আর টোটাল থেকে মার্জিনালে গেলে বিয়োগ। তাহলে 46 থেকে 30 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 16, 58 থেকে 46 বিয়োগ করলে থাকতেছে কত? হচ্ছে 12, 66 থেকে 58 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 8, 70 থেকে 66 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 4। তাহলে সর্বশেষ যে এককটা 5 নম্বর একক, এইখানে গিয়ে প্রান্তিক উপযোগ থাকতেছে আমাদের কত? প্রান্তিক উপযোগ থাকতেছে হচ্ছে 4। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 4। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ, 4 হচ্ছে সঠিক উত্তর। কি বুঝতে পারছো? এবং এটা তোমরা নিশ্চিত থাকো যে টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি এইগুলা নিয়ে পরীক্ষাতে কোশ্চেন আসবে, সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। টোটাল ইউটিলিটির চিত্র, মার্জিনাল ইউটিলিটির চিত্র, এগুলা অবশ্যই শিখে যাইতে হবে, অবশ্যই শিখে যাইতে হবে। কি বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই জানাবে, না বুঝতে পারলে অবশ্যই কোশ্চেন করবে। হ্যাঁ, আচ্ছা 7 নম্বর কোশ্চেন। দাম 10 টাকা থেকে বৃদ্ধি করে 20 টাকা করা হলে যদি চাহিদার পরিমাণ 3 এককে স্থির থাকে তাহলে দাম বৃদ্ধির ফলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত? দেখো, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করব। হ্যাঁ, আর এই এমসিকিউটা সলভ করার জন্য কিন্তু ম্যাথ করার দরকার নাই, কারণ দেখো যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, এখানে বলতেছে দাম বৃদ্ধির ফলে চাহিদার 3 এককে স্থির থাকে, মানে হচ্ছে চাহিদার কি হচ্ছে? দাম বৃদ্ধির ফলে চাহিদা 3 এককে স্থির থাকতেছে। যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা শূন্য স্থিতিস্থাপকতা, এটা তো আমরা অবশ্যই জানি, তাই না? আচ্ছা, এখানে 2বার অপশনে শূন্য হয়ে গেছে, একটা শূন্য হবে, এটা এককের চেয়ে কম, আর এখানে আমি দিচ্ছি হচ্ছে ঋণাত্মক, এখানে দিচ্ছি হচ্ছে এটা ঋণাত্মক। হ্যাঁ, এটা ঋণাত্মক নাকি অসীম, কোনটা হবে? যদি স্থির থাকে তাহলে শূন্য, এটা তো আমরা এমনিতেই বুঝতে পারি, বাট যদি তোমাদের পরীক্ষাতে সৃজনশীল আকারে আসে তখন তোমরা কিভাবে আনসার করবা? সেটা হচ্ছে দেখো এখানে প্রাথমিক দাম, প্রাথমিক দাম দাম হচ্ছে P1, P1 সমান কত? P1 হচ্ছে 10 টাকা, আর P2 হচ্ছে কত? P2 হচ্ছে 20 টাকা। আবার Q1 হচ্ছে 3 একক, Q2 হচ্ছে 3 একক, চেঞ্জ হচ্ছে না, তাই না? এখন ডেল পি, ডেল পি বলতে কি বোঝানো হয়? P2 মাইনাস P1।
তাহলে P2 এর ভ্যালু হচ্ছে 20, P1 এর ভ্যালু হচ্ছে 10, তাহলে বিয়োগ করলে 10। ডেল কিউ মানে আমরা কি বুঝি? Q2 মাইনাস Q1, তো Q2 হচ্ছে 3, Q1ও হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 0। ঠিক আছে, এটা আমরা এখান থেকে পাচ্ছি। এখন স্থিতিস্থাপকতার ফর্মুলাটা কি? ইলাস্টিসিটি, ই দিয়ে কি বোঝানো হয়? ইলাস্টিসিটি। এবং এখানে যে বলতেছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, ঠিক আছে। তাহলে তুমি এখানে দাম বলতে কি বোঝানো? প্রাইস না? তাহলে তুমি ইপি দিতে পারো, ইপি যেহেতু দাম। যদি আই স্থিতিস্থাপকতা হয় তাহলে তোমরা ই ওয়াই দিতে পারো, কারণ অর্থনীতিতে ওয়াই দিয়ে বোঝানো হয় ইনকাম, ঠিক আছে। যদি যোগান স্থিতিস্থাপকতা হয় তাহলে দিতে পারো হচ্ছে ইএস, ইলাস্টিসিটি সাপ্লাই, এস দিয়ে অর্থনীতিতে সাপ্লাই বোঝানো হয়। তাহলে ইপি দিচ্ছি আমরা। ফর্মুলা হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এখানে পি বাই কিউ শুধু 1 বা 2 দেওয়া হচ্ছে না, পি বলতে P1 কেই বোঝায় আর শুধু কিউ বলতে Q1 কেই বোঝায়। ডেল কিউ এর মান কত? দেখো ডেল কিউ এর মান হচ্ছে 0, তাহলে এখানে 0 বসাই। ডেল পি এর মান কত? ডেল পি এর মান হচ্ছে 10 ইন্টু P1 এর মান হচ্ছে 10, P1 এর মান হচ্ছে 10 আর Q1 এর মান হচ্ছে 3। আচ্ছা, শূন্যকে তুমি যদি 10 ভাগ করো তাহলে সেটা শূন্যই হয়, ইন্টু আচ্ছা আরো সহজে একবার হিসাবটা করে দিই, এতবারে যাওয়ার দরকার নাই। দেখো 10 10 তুমি কেটে দাও, শূন্যকে তুমি যদি 3 ভাগ করো তাহলে সেটা শূন্যই হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে 0। মানে এই অবস্থায় কোনো স্থিতিস্থাপকতা থাকবে না, স্থিতিস্থাপকতা কি হবে? 0 হয়ে যাবে। কি বুঝতে পারছো? আর আর এই যে অপশন যেটা আমি পরে সেট করেছি এটা কিন্তু কোনোভাবেই উত্তর হতে পারে না, কারণ তোমরা জানো স্থিতিস্থাপকতার মান কখনো ঋণাত্মক হয় না, কখনো ঋণাত্মক হয় না। কেমন মান আসতে পারে? একটা হচ্ছে 0 আসতে পারে, একটা হচ্ছে এককের চেয়ে কম মানে 1-এর থেকে ছোট মান আসতে পারে, তখন সেটা অস্থিতিস্থাপক। আচ্ছা, আবার মান 1 আসতে পারে, সেটাকে বলা হয় কি? একক স্থিতিস্থাপকতা। আবার আসতে পারে হচ্ছে 1-এর চেয়ে বেশি, তখন সেটা হচ্ছে স্থিতিস্থাপক। ঠিক আছে, এই মানগুলো আসতে পারে। 0 আসতে পারে, 1-এর চেয়ে কম, 1 1-এর চেয়ে বেশি, এইসব মানগুলো আসতে পারে। আচ্ছা, এগুলো কি বুঝতে পারছো তোমরা? স্থিতিস্থাপকতার এই ফর্মুলাটা পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে আসবে, স্থিতিস্থাপকতা থেকে পরীক্ষাতে ম্যাথমেটিক্স আসবে। তো তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে পরীক্ষাতে কি হচ্ছে সবকিছু লিখতে হয় নাকি হচ্ছে শুধুমাত্র এই ম্যাথ করে দিলেই হয়। আমি বলবো যে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবা। কেমন গুছিয়ে? আমি একটা কোশ্চেন সলভ করে দেখাই, ওই কোশ্চেনটাই তোমরা এভাবে লেখা শুরু করবা, আমি ওই সাইড থেকে লিখি, তাহলে তোমরা শেষ পর্যন্ত দেখতে পারবা। সেটা হচ্ছে তোমরা লিখবা এভাবে, দেওয়া আছে প্রাথমিক দাম P1 সমান 10 টাকা, ঠিক আছে। পরিবর্তিত দাম P2 সমান 20 টাকা, ঠিক আছে। অর্থাৎ এবার লিখবা দামের পরিবর্তন ডেল পি সমান P2 মাইনাস P1। তাহলে P2 এর মান হচ্ছে 20, P1 এর মান হচ্ছে 10, বিয়োগ করলে হচ্ছে 10, তাহলে 10 টাকা হচ্ছে ডেল পি এর মান। এবার লিখবা আবার প্রাথমিক চাহিদা Q1 সমান 3 একক। আচ্ছা, পরিবর্তিত চাহিদা Q2 সমান 3 একক। আচ্ছা, এবার তোমরা লিখবা কি? অতএব চাহিদার পরিবর্তন, এখানে জায়গা কম হয়ে যাচ্ছে, আমি আরো একটু সরিয়ে এখানে লেখার চেষ্টা করি। অতএব চাহিদার পরিবর্তন ডেল কিউ সমান Q2 মাইনাস Q1, দুইটাই হচ্ছে 3, তাহলে 0 একক পরিবর্তন হচ্ছে। আচ্ছা, অতএব স্থিতিস্থাপকতা
বা আরো সুন্দর করে লেখা যায় এটা, এখানে যেহেতু চাহিদার চাহিদার এখানে কি স্থিতিস্থাপকতা হচ্ছে, কিসের পরিবর্তন হচ্ছে, দামের পরিবর্তন, তাহলে আমরা লিখব অতএব চাহিদার দাম স্থিতি স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইপি সমান ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। ঠিক আছে, তাহলে ডেল কিউ এর মান কত, ডেল কিউ এর মান হচ্ছে 0, ডেল পি এর মান হচ্ছে 10, পি ওয়ান এর মান 10 আর কিউ ওয়ান এর মান হচ্ছে 3। এটা কেটে যাচ্ছে, 0কে 3 দিয়ে ভাগ করলে 0। তাহলে লিখবা নিচে অতএব দ্রব্যটির দাম পরিবর্তনের ফলে স্থিতিস্থাপকতা সমান 0। অতএব দ্রব্যটি অস্থিতিস্থাপক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফুল আনসার। এখন ধরো যে এটা হচ্ছে একটা সৃজনশীলের অবশ্যই উত্তর, ধরো গ নম্বর, তুমি এখানে লিখছো হচ্ছে গ দিয়ে হচ্ছে এই জাস্ট সলভ। কি বুঝতে পারছো পরীক্ষাতে আসলে কিভাবে আনসার করবা? অনেকে বলো যে হচ্ছে শুধু অঙ্ক করব নাকি লিখে করব নাকি কি করব, বিষয়টা হচ্ছে এমন। ঠিক ওই যে ক্লাস 9-10-এ তোমরা পরিমিতি অঙ্ক করছো না, পরিমিতিতে কি করতাম আমরা, লিখতাম না যে দেওয়া আছে আয়তক্ষেত্রের ভূমি এত, আয়তক্ষেত্রের উচ্চতা এত, জাস্ট এভাবে লিখে দিবা তাইলে হবে, এত প্রেশার নেওয়ার কিছু না। যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমার ধারণা থাকবে যে কীভাবে উত্তর করতে হবে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আশা করি স্ক্রিনশট নেওয়া। আচ্ছা ঠিক আছে, এভাবে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। ভাইয়া এইচএসসি 26-এর অর্থনীতি কোর্স আছে কি? এইচএসসি 26-এর জন্য অর্থনীতি কোর্স আসবে, পুরো একাডেমিক কোর্স আসবে, সেটা হচ্ছে ডিসেম্বরে, বুঝছো, নভেম্বরে আসবে। হ্যাঁ, নভেম্বরে আসবে, একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত চলবে নভেম্বরে। হ্যাঁ, নভেম্বর মাসে আসবে, এইচএসসি পরীক্ষার একদম আগ পর্যন্ত চলবে। তোমরা ওই কোর্সে ভর্তি হতে পারো, এবং আমাদের হচ্ছে 25 ব্যাচের জন্য একাডেমিক কোর্স ছিল, তোমরা 26 ব্যাচেরটা কিছুদিন পর পাবে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, দুটো দ্রব্য পরস্পর বিকল্প হলে দ্রব্যের আড়াআড়ি চাহিদা রেখা কেমন হবে? দুটো দ্রব্য পরস্পর যদি বিকল্প হয়, বিকল্প দ্রব্য বুঝি আমরা, কি বুঝি বিকল্প কেমন, যেমন আমরা যদি বলি হচ্ছে চিনি এবং গুড়। ঠিক আছে, চিনি এবং গুড় এই দুইটা হচ্ছে কি বিকল্প দ্রব্য। মানুষজন যদি চিনি ক্রয় করে তাহলে গুড় ক্রয় করবে না, গুড় ক্রয় করলে চিনি ক্রয় করবে না, এটা হচ্ছে বিকল্প। দ্রব্যের আড়াআড়ি চাহিদা রেখা কেমন হবে? আড়াআড়ি চাহিদা রেখা বলতে আমরা কি বুঝি? আচ্ছা দেখো, আড়াআড়ি চাহিদা রেখা এখানে বলতে বোঝানো হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এইখানে যেটা হয়, আমি ধরলাম হচ্ছে চিনি হচ্ছে এক্স আর গুড় হচ্ছে ওয়াই, সংক্ষেপে ধরে নিলাম। তাহলে এইগুলার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ফর্মুলা হচ্ছে, আচ্ছা এটা এক্স না, এটা হচ্ছে সি, ইলাস্টিসিটি ক্রসিং। হ্যাঁ, ইলাস্টিসিটি ক্রসিং, এটা হচ্ছে ঠিক আগের মতোই ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি গুণ কিউ। এইখানে প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা ওয়াই, এটা ওয়াই, এটা এক্স। এইভাবে এই ফর্মুলা দিয়ে আমরা কি করি, আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করি। মানে হচ্ছে এক্স পণ্যের চাহিদার পরিবর্তন, ওয়াই পণ্যের দামের পরিবর্তন, ওয়াই পণ্যের প্রাথমিক দাম, এক্স পণ্যের হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। আচ্ছা, এইভাবে আমরা কি করি, আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করি। তো দেখা যায় যে হচ্ছে যদি দুইটা পণ্য বা সাধারণত হচ্ছে স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয়, স্থিতিস্থাপকতার মান যদি ধনাত্মক হয়, ঠিক তখনই দ্রব্য দুইটা কি হয়, বিকল্প, সম্পর্কহীন। ঠিক আছে, যদি ধনাত্মক হয় সেটা হয় বিকল্প, যদি শূন্য হয় সম্পর্কহীন। আমি লিখে দিই এটা, যদি আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান, মানে এই ফর্মুলাটা ব্যবহার করার পরে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি হয় ধনাত্মক, এখানে জায়গায় নাই, যদি ধনাত্মক হয় তাহলে সেটা কি হবে, যদি ধনাত্মক হয় তাহলে সেটা হবে হচ্ছে ঠিক এমন বিকল্প, সেটা হবে হচ্ছে বিকল্প।
যদি ঋণাত্মক হয়, যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হবে কি পরিপূরক, পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য কেমন? যেমন কলম ও কালি, কালি ছাড়া কলম চলবে না, কলম ছাড়া কালি চলবে না। গাড়ি এবং পেট্রোল, পেট্রোল ছাড়া গাড়ি চলবে না, গাড়ি ছাড়া পেট্রোলে কি কি করবা তুমি? এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। আর যদি শূন্য হয়, স্থিতিস্থাপকতার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি শূন্য হয় তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে সম্পর্কহীন দ্রব্য, সম্পর্কহীন দ্রব্য। হ্যাঁ, সম্পর্কহীন দ্রব্য কেমন? সম্পর্কহীন দেখো যে চাল এবং আপেল, চাল আপেলের মধ্যে কোনো সম্পর্ক আছে? নাই তো। সেটা হচ্ছে যদি আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান শূন্য হয় তাহলে সেটা সম্পর্কহীন দ্রব্য, যদি ধনাত্মক হয় তাহলে পরিপূরক দ্রব্য, যদি ঋণাত্মক যদি ঋণাত্মক হয় পরিপূরক দ্রব্য, যদি ধনাত্মক হয় তাহলে বিকল্প বা পরিবর্তক দ্রব্য, বিকল্প বা পরিবর্তক দ্রব্য। দেখো আগেরটাতে বলেছিলাম যে এই যে এটা স্থিতিস্থাপকতার মান শূন্য হতে পারে, এক হতে পারে, একের চেয়ে বড় হতে পারে, এমন হতে পারে। আচ্ছা, শূন্য হতে পারে, একের থেকে বড়, এমন হতে পারে, কিন্তু এই যে এইখানে কিন্তু কোনো নেগেটিভ হওয়ার সুযোগ ছিল না, এইখানে নেগেটিভ হওয়ার সুযোগ ছিল না, মানে শূন্যর চেয়ে কম হওয়ার সুযোগ ছিল না স্থিতিস্থাপকতার মান। যদি চলেও আসে, আমি ধরলাম যে এইটার মান আসলো -0.5, ধরলাম আসলো, এই -0.5 নেওয়া যাবে না, এখানটা মডুলাস সাইন দিয়ে +0.5 করে দিতে হবে, কারণ স্থিতিস্থাপকতার মান কখনো শূন্যের চেয়ে কম হয় না, ঋণাত্মক হয় না, এমন করে নিতে হতো, ঠিক আছে। বাট আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান অবশ্যই নেগেটিভ গ্রহণযোগ্য, কারণ যদি ঋণাত্মক হয় তখন সেটা হবে কি পরিপূরক দ্রব্য। এবং তোমাদের পরীক্ষাতে এটা আসবে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে। এই ফর্মুলা ইউজ করে, এই ফর্মুলা ইউজ করে তোমরা এটা সলভ করবা, করে তোমাদের বলবে এই দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। মানে আমি ধরলাম এইটা, এই ক্যালকুলেশন করে তোমাদের মান আসলো হচ্ছে -0.75, তাহলে -0.75 আসলে কি এটা ঋণাত্মক? যদি এটা ঋণাত্মক আসে তাহলে কি হবে? যদি এটা ঋণাত্মক আসে তাহলে সেটা অবশ্যই পরিপূরক দ্রব্য। আবার ধরো তুমি এখানে হিসাব করলা, হিসাব করে এখানে মান আসলো 0, যদি 0 আসে তাহলে কি অবশ্যই সম্পর্কহীন দ্রব্য। আবার ধরো তুমি এটা হিসাব করলা, করে মান আসলো 2.30, যদি 2.30 ধনাত্মক আসে তাহলে সেটা কি অবশ্যই বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য। এভাবে তোমাদের পরীক্ষাতে ম্যাথমেটিক্স দিবে। এখন তোমরা এই এইটা আশা করি অ্যাপ্লাই করতে পারবা, এটা আশা করি তুমি অ্যাপ্লাই করতে পারবা। আমি একটা ম্যাথ করে দেখাই তোমাদেরকে, একটা ম্যাথ করে দেখাই। ধরো যে বলা হলো এক্স দ্রব্যের দাম আগে ছিল হচ্ছে 50 টাকা, পরবর্তীতে দামটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল কত টাকা? আচ্ছা আমি একটু ভুল লিখেছি, আমি ধরলাম এটা হচ্ছে এক্স দ্রব্য, এক্স দ্রব্যের প্রাথমিক দাম ছিল হচ্ছে 50 টাকা, পরবর্তীতে দাম বেড়ে হলো কত টাকা? দাম বেড়ে হলো 70 টাকা, আমি ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এই দ্রব্যের দাম বৃদ্ধির ফলে ওয়াই দ্রব্যের, এক্স দ্রব্যের দাম বৃদ্ধির ফলে ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা ছিল, মানে এই 50 টাকার সময় চাহিদা ছিল হচ্ছে 200 একক। এই দ্রব্যের দাম যে একটু বেড়ে গেছে, তখন যেটা হয়েছে এই দ্রব্যের দাম কি হয়েছে? 50 একক হয়ে গেছে, অনেক কমে গেছে, এটা ঘটেছে। এখন তোমাকে বলবে এটা দেখো এক্স দ্রব্য, এটা ওয়াই দ্রব্য, বা নাম দিয়ে দিতে পারে, এটার নাম দিবে ওইটার নাম দিয়ে দিতে পারে। আমি ধরলাম যে এটা চাল, এটা ডাল, এমন নাম দিয়ে দিতে পারে, আমি জাস্ট এক্স ওয়াই দিয়েছি, ঠিক আছে। এখন বলবে দ্রব্য দুটির আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করে প্রকৃতি নির্ণয় করো, দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। আমি পুরা লিখে লিখে করতেছি না, কেমন লিখতে হবে সেম এই লেখার মতোই লিখতে হবে, হ্যাঁ আমি জাস্ট ম্যাথটা করাচ্ছি। তাহলে এখানে ডেল পি এর মান কত? এখানে ডেল পি এর মান কত? ডেল পি হচ্ছে P2 - P1, তার মানে 70 - 50 কত হচ্ছে 20। ডেল কিউ এর মান কত? ডেল কিউ হচ্ছে Q2 - Q1, তাহলে 2 থেকে এটা বাদ দাও, 50 থেকে 200 বাদ দাও, -150, কারণ হচ্ছে কি 200 ছোট সংখ্যা, যদি এটা পরে যায় 50 থেকে 200 বিয়োগ করা হয় তাহলে হবে -150। আচ্ছা, এখন আমরা ম্যাথমেটিক্সটা করি, সেটা হচ্ছে ইলাস্টিসিটি ক্রসিং ডেল কিউ ডেল পি পি বাই কিউ। একটা বিষয় এখানে খেয়াল রাখো, এক্স ওয়াই ওয়াই এক্স, আচ্ছা অর্থাৎ এক্স পণ্যের, আচ্ছা এখানে যেহেতু আমরা প্রাইস দিয়েছি, হ্যাঁ আর এখানে আমরা এটা ওয়াই দিয়েছি, তাহলে এটা চেঞ্জ করে দিই, আমরা এটা জাস্ট চেঞ্জ করে দিই, এটার সাথে মিলিয়ে দিই, ফর্মুলার সাথে মিলিয়ে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ
ফর্মুলার সাথে মিলিয়ে দিলে সুবিধা হবে। তাহলে এটা দিচ্ছি আমরা ওয়াই পণ্য, এটা দিচ্ছি হচ্ছে এক্স পণ্য, কারণ ফর্মুলা যেহেতু এভাবে লিখে ফেলেছি এভাবে লিখি। অর্থাৎ এক্স পণ্যের চাহিদা আর ওয়াই পণ্যের দাম, বিষয়টা হচ্ছে এমন। এখন দেখো এক্স পণ্যের ডেল কিউ, এক্স পণ্যের ডেল কিউ কত, -150, -150 বসাও। তারপর ডেল পি ওয়াই, দেখো ডেল পি ওয়াই তাহলে কত হচ্ছে এটা 20, আচ্ছা 20 বসাও। প্রাইস ওয়াই পণ্যের প্রাথমিকটা, প্রাইস ওয়াই পণ্যের প্রাথমিকটা হচ্ছে 50, আচ্ছা 50 বসাচ্ছি। আচ্ছা তারপর এক্স পণ্যের চাহিদা প্রথমটা, এক্স পণ্যের চাহিদা প্রথমটা 200, আচ্ছা 200 বসাচ্ছি। এবার আমরা হিসাবটা করি, দেখো এখন এটাকে আমরা যদি কাটাকাটির চেষ্টা করি তাহলে এটা হচ্ছে 3 দিয়ে কেটে ফেলা যায়, এটা 4 দিয়ে কেটে ফেলা যায়, মানে 50 দিয়ে তুমি যদি ভাগ করো 3 50-এ 150 আর 4 50-এ 200, ঠিক আছে। আচ্ছা এবার এইখানে হচ্ছে এটা 5, এটা 2 করে ফেলা যায়, আমরা ছোট করলাম জাস্ট এভাবে। এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে 3 এবং 5 গুণ করলে হচ্ছে 15, সামনে একটা মাইনাস ছিল। আর এখানে 2 এবং 4 গুণ করলে হচ্ছে 8। তুমি 15কে 8 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 15কে 8 দিয়ে ভাগ করলে, আমার কাছে ক্যালকুলেটর নাই, প্লিজ একটু হচ্ছে কেউ ভাগটা করার চেষ্টা করো, বা আমি হচ্ছে জাস্ট একটা লামসাম হিসাব ধরে নিচ্ছি। আমি ধরে নিলাম হচ্ছে এটা 1.95 বা এমন 1.9 আমি ধরে নিলাম, জাস্ট 1.9, সামনে আছে হচ্ছে মাইনাস, এটা এক্সাক্ট না আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালু, পাশে লিখে দিই অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স ভ্যালু, হ্যাঁ এমন আসতে পারে। তাহলে এইখানে দেখো মানটা কি ঋণাত্মক আসছে না? এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো, -1.9, -1.9, তাহলে কি ঋণাত্মক মান না? তাহলে এই যে ক্রসিং ইলাস্টিসিটিতে যদি ঋণাত্মক আসে, যদি ঋণাত্মক ভ্যালু আসে তাহলে সেটা কি পরিপূরক, সেটা হচ্ছে পরিপূরক দ্রব্য। আচ্ছা যদি ধনাত্মক আসে, যদি ধনাত্মক আসে তাহলে পরিবর্তক, তাহলে পরিবর্তক। যদি শূন্য আসে ভ্যালু তাহলে সেটা কি সম্পর্কহীন, সম্পর্কহীন। কি বুঝতে পারলা? বোঝা গেছে? এটা পরিপূরকের আরেক নাম হচ্ছে বিকল্প, পরিপূরকের আরেক নাম হচ্ছে কি বিকল্প দ্রব্য। এটা তো খুবই কমন সেন্স খাটালে বোঝা যায়, কারণ কি দেখো 50 টাকা থেকে যে দাম একটু বেড়ে গেছে, এই পণ্যটার চাহিদা খুব কমে গেছে। তার মানে কি, ধরো যে পেট্রোলের দাম হঠাৎ বেড়ে গেল, তার মানে কি মানুষের গাড়ি কেনার চাহিদা কমে যাবে না? তাহলে পেট্রোল এবং গাড়ি নিশ্চয়ই পরিপূরক। দেখো তো সেম কাহিনী হয়েছে নাকি? জাস্ট কমন সেন্স, জাস্ট কমন সেন্স আর কিচ্ছু না। তাহলে এই বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? মানে ম্যাথটা কিভাবে করতে হবে, আমি কিন্তু কিছু লিখি নাই, লিখতে হবে এই যে ঠিক আগের মতো, ঠিক এমন লেখা, এই যেভাবে প্রাথমিক দাম যেমন লিখেছি এখানে তোমরা লিখবা প্রাথমিক দাম এটা, পরিবর্তিত দাম এটা, এভাবে লিখবা, লিখেই যে ম্যাথ করবা। আমি বলি ক্রসিং ইলাস্টিসিটি, আমি তোমাদেরকে বলি ক্রসিং ইলাস্টিসিটি বা হচ্ছে এই যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা এবং মূল স্থিতিস্থাপকতা, এই দুইটা তোমরা যদি শিখতে পারো বা পারো, অবশ্যই পরীক্ষাতে একটা ম্যাথ শিওর কমন পাবা, একটা সিকিউতে এটা দিবেই, এটা তোমরা একদম নিশ্চিত থাকো। ঠিক আছে, তোমরা ক্লাসটা হচ্ছে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, হ্যাঁ ক্লাসটা খুবই প্রোডাক্টিভ হবে, তোমরা নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আচ্ছা 1.875 বলছো, হ্যাঁ আমার কাছে ক্যালকুলেটর নাই যে কারণে আমি ভাগ করতে পারতেছি না, তো 1.9 অ্যাপ্রক্সিমেট লিখে দিয়েছি। আচ্ছা ক্লাসটা নিজেদের টাইম লাইনে শেয়ার দিতে পারো, এতে বন্ধুরা দেখতে পারবে, সবাই মিলেই শেখো, কেন হচ্ছে একা শিখবা। তাহলে ক্রসিং ইলাস্টিসিটি বুঝতে পেরেছো আশা করি, কোনো সমস্যা নাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে ছিল দুটো দ্রব্য পরস্পর বিকল্প হলে, তাহলে যদি বিকল্প হয়, যদি বিকল্প হয়, এই যে বিকল্প তার মানে কি ধনাত্মক হবে না? ক্রসিং ইলাস্টিসিটির মান কি হবে? ধনাত্মক হবে। যদি ধনাত্মক হয়, যদি ধনাত্মক হয় তাহলে কি হবে? মানে ধনাত্মক রেখা কেমন হয়? ধনাত্মক রেখাটা কেমন হয়? নিশ্চয়ই উপরের দিকে ঊর্ধ্বগামী হয় না? দেখো একটা জিনিস দেখো, যে একটা রেখা, এই একটা রেখা, এটা তখনই ধনাত্মক যখন এটা উপরের দিকে গমন করে, আর ঋণাত্মক হলে নিচের দিকে আসতো। ঠিক আছে, আচ্ছা তাহলে বাম হতে ডান দিকে নিম্নগামী, বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী, ভূমি অক্ষের সমান্তরাল নাকি লম্ব অক্ষের সমান্তরাল? আচ্ছা তাহলে এটা কি হবে? ঊর্ধ্বগামী হবে না? বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, তাহলে সঠিক উত্তর কোনটা? বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। কি বিষয়টা বুঝতে পেরেছো? ক্রসিং ইলাস্টিসিটি বুঝতে পেরেছো? এই বিষয়গুলো কাজে লাগবে পরীক্ষাতে, অবশ্যই কাজে লাগবে। আচ্ছা তাহলে ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। পরেরটাতে আসি,
টিএফসি রেখার আকৃতি কেমন হয়? টিএফসি রেখা, টিএফসি রেখাটা আসলে কি? টিএফসি বলতে বোঝানো হয় টোটাল টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট, টোটাল শব্দের অর্থ কি? মোট, তাই না? টোটাল হচ্ছে মোট, ফিক্সড স্থির, যেটা স্থির হয়ে গেছে মানে চলতেছে না, স্থির, কস্ট ব্যয়, তাহলে কি হলো? মোট স্থির ব্যয়। এখন বলতেছে মোট স্থির ব্যয় রেখার আকৃতি কেমন হয়। দেখো, আমরা অর্থনীতিতে যত কিছু ব্যয় করি সেই ব্যয় হতে পারে একটা দীর্ঘকালে, একটা হচ্ছে দীর্ঘকালে, একটা হচ্ছে স্বল্পকালে, তাই না? একটা হচ্ছে দীর্ঘকালে, একটা হচ্ছে স্বল্পকালে। আচ্ছা, দীর্ঘকালে যেটা হয় সেটা দীর্ঘকালীন ব্যয়, স্বল্পকালে যেটা হয় সেটা স্বল্পকালীন ব্যয়। দীর্ঘকালে যে বিষয়টা ঘটে, দীর্ঘকালে আমরা যত কিছু ব্যয় করি সকল ব্যয় পরিবর্তনশীল। দীর্ঘকালে সব ব্যয় পরিবর্তন করা যায়। দীর্ঘকালীন ব্যয় কোনগুলো? ধরো যে আচ্ছা, আমি কিছু ব্যয় তোমাদেরকে বলি, একদম কমন সেন্স। দেখো, সেটা হচ্ছে তুমি একটা কারখানা পরিচালনা করো, সেই কারখানার বাসা ভাড়া তোমাকে দিতে হয়, বাসা ভাড়া। আচ্ছা, সেই কারখানার বিদ্যুৎ বিল তোমাকে দিতে হয়, বিদ্যুৎ বিল। আচ্ছা, সেখানে তুমি কিছু স্থায়ী কর্মচারী বা কর্মকর্তা রেখেছো, স্থায়ী কর্মচারীর বেতন তোমাকে দিতে হয়। হ্যাঁ, তুমি অনেক কাঁচামাল ক্রয় করো, কাঁচামালের ব্যয়, কাঁচামালের ব্যয় তোমাকে সাফার করতে হয়। আচ্ছা, তারপর কাঁচামালের ব্যয় তোমাকে সাফার করতে হয়। আর কি আছে? অস্থায়ী কিছু কর্মচারী কাজ করে, অস্থায়ী কর্মচারী কাজ করে, অস্থায়ী কর্মচারীর ব্যয় বা বেতন। হ্যাঁ, অস্থায়ী কর্মচারীর বেতন। আচ্ছা, আমি ধরলাম এইগুলাই হচ্ছে তোমার সেই কারখানাটার ব্যয়, আর কোনো ব্যয় নাই। এখন একটা বিষয় খেয়াল করো যে তুমি ধরো উৎপাদন করবা না, তুমি উৎপাদন করবা না কারখানায়, এখন আপাতত নেক্সট 6 মাস উৎপাদন করবা না, কিন্তু এই 6 মাসে তোমাকে বাসা ভাড়া দিতে হবে না? অবশ্যই দিতে হবে। 6 মাস বাসা উৎপাদন না করে ফেলে রাখলেও তোমাকে বাসা ভাড়া দিতে হবে, উৎপাদন করলেও দিতে হবে। তারপর দেখো, স্থায়ী কর্মচারীর যে বেতনটা আছে সেটা তোমাকে দিতে হবে না, কারণ যে পার্মানেন্ট তোমার কোম্পানিতে, সে কোম্পানি চললেও বেতন দিতে হবে, না চললেও বেতন দিতে হবে। এটা গেল। কিন্তু বিদ্যুৎ বিল, উৎপাদন না করলে তো বিদ্যুৎ বিল কম আসবে বা আসবে না, তাহলে এটা দিতে হবে না। কাঁচামালের ব্যয়, উৎপাদন করতেছে না, কাঁচামাল কি জন্য কিনবা? আচ্ছা, অস্থায়ী কর্মচারীর বেতন, উৎপাদন তুমি যদি না করো তাহলে অস্থায়ী কর্মচারীকে বিদায় করে দিবা, শেষ। তাহলে এই যে যেই বিষয়গুলো উৎপাদন না করলেও তোমাকে দিতে হচ্ছে, এইগুলাকে বলা হয় স্থির ব্যয়। এগুলাকে কি বলা হয়? স্থির ব্যয়। আর এই যে যেই সব ব্যয়গুলো উৎপাদনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে সেগুলাকে বলা হয় কি? সেগুলাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। সেগুলাকে কি বলা হয়? পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্থির ব্যয় কি, পরিবর্তনশীল ব্যয় কি, এটা বুঝতে পারছো? দেখা যায় যে স্বল্পকালে কিছু ব্যয় থাকে যেগুলা স্থির ব্যয়, পরিবর্তন করা যায় না, এবং কিছু ব্যয় থাকে যেগুলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় স্বল্পকালে। হ্যাঁ, কিছু স্থির, কিছু পরিবর্তনশীল ব্যয়। ফাইন। আর দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল। দীর্ঘকালে কোনো স্থির ব্যয় বলে কিছু থাকে না, দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল। তুমি দীর্ঘকালে বাসা ছেড়ে দিতে পারো, যে আমি উৎপাদন করবো না, বাসা ছেড়ে দিলাম, বাট এটা তো একদিনে সম্ভব না। আচ্ছা, আবার স্থায়ী কর্মচারীকে তুমি বহিষ্কার করে দিতে পারো যে আমি উৎপাদন করবো না, আপনি চলে যান দীর্ঘকালে, বাট একদম শর্ট টাইমে 15 দিন উৎপাদন করবা না, 15 দিনের জন্য তুমি কি স্থায়ী কর্মচারীকে পাঠিয়ে দিতে পারবা না। বিষয়টা হচ্ছে এমন। অর্থাৎ অর্থনীতিতে স্বল্পকাল দীর্ঘকাল কোনো টাইম ব্যারিয়ার না। স্বল্পকাল মানে 1 বছর, দীর্ঘকাল মানে 5 বছর, বিষয়টা এমন না। অর্থনীতিতে স্বল্পকাল বলতে বোঝায় যেখানে অ্যাটলিস্ট কিছু ব্যয় পরিবর্তনশীল, কিছু ব্যয় স্থির। মানে সকল ব্যয়ই যেখানে পরিবর্তন করা যায় না, অ্যাটলিস্ট কিছু ব্যয় স্থির রাখতে হয়, সেটাকে বলা হয় স্বল্পকাল। আর অর্থনীতিতে দীর্ঘকাল বলতে বোঝায় যে সময়ে সকল ব্যয়ই পরিবর্তন করা যায়, সেটাকে বলা হয় কি? দীর্ঘকাল। তাহলে এই কথাটা মনে রাখো, এমসিকিউতে আসবে, শিওর এমসিকিউতে আসবে, যে সময়ে আমাদের যে ব্যয়গুলো, মানে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য যে ব্যয়গুলো, সেই ব্যয়ের অ্যাটলিস্ট কিছু অংশ স্থির থাকে, অর্থনীতিতে সেই সময়কে বলা হয় স্বল্পকাল। আর যে সময়ে সকল ব্যয়ই পরিবর্তন করা যায়, অর্থনীতিতে সেই সময়কে বলা হয় কি? দীর্ঘকাল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে স্থির ব্যয়, এই স্থির ব্যয়কে বলা হয় টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয়কে বলা হয় টোটাল ভেরিয়েবল কস্ট, টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট। আর দীর্ঘকালে শুধু থাকে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। দীর্ঘকালে কি থাকে? শুধুমাত্র টোটাল ফিক্সড কস্ট। ফাইন। আচ্ছা,
এখন আমি ধরলাম এই যে এই কথাটা বলেছে স্বল্পকালেও বলতে পারে, দীর্ঘকালেও বলতে পারে, যে কোনো সময় বলতে পারে। আমি জাস্ট একটা যে কোনো ধরে নিলাম স্বল্পকাল, আমি জাস্ট ধরে নিলাম। দীর্ঘকাল ধরে করলেও ঠিক একই হবে, বাট আমি স্বল্পকাল ধরে নিচ্ছি। তাহলে স্বল্পকালে তার যে টোটাল কস্ট, টিসি হচ্ছে কি টোটাল কস্ট, মোট ব্যয়। তো টিসি সমান কি, স্বল্পকালে তার টিএফসি আছে, টিভিসি আছে, টোটাল ফিক্সড কস্ট আছে, টোটাল ভেরিয়েবল কস্ট আছে। তাহলে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে কি তার ফর্মুলা। এই ফর্মুলাটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা থেকে ম্যাথমেটিক্সও আসে, এটা থেকে পরীক্ষাতে ম্যাথমেটিক্সও আসে। টোটাল কস্ট সমান টোটাল ফিক্সড কস্ট সমান টোটাল ভেরিয়েবল কস্ট। তোমাকে বলতে পারে যে কোনো একটা কারখানার একটা ব্যয় দেওয়া আছে, মোট ব্যয়, এবং দেওয়া আছে হচ্ছে ফিক্সড কস্ট। তোমাকে বলে ভেরিয়েবল কস্ট বের করো। তার মানে কি, তোমার হচ্ছে টোটাল কস্ট থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ভেরিয়েবল কস্ট বের হবে, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, তো এই যে এই এই সূত্রটাকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, সেই রেখাচিত্রটা আঁকতেছি, এখানে আমরা এটা সলভ করব। রেখাচিত্রটা দেখো কেমন, রেখাচিত্রটা একটু দেখার চেষ্টা করো। দেখো দেখো এই রেখাচিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। হ্যাঁ, রেখাচিত্রগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দিকে উপরের দিকে অর্থনীতিতে সবসময় কি থাকে, আয়, ব্যয়, দাম। আয়, মনে রাখবা অর্থনীতিতে আয়, ব্যয়, দাম এগুলো সব সময় উপরের দিকে থাকে, মানে ওয়াই অক্ষে থাকে। হ্যাঁ, আয়, ব্যয়, দাম। আচ্ছা, আর এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে কি উৎপাদনের পরিমাণ, উৎপাদনের উৎপাদনের পরিমাণ। হ্যাঁ, উৎপাদনের পরিমাণ। যারা খুবই সংক্ষেপে লিখতে চাও, উৎপাদনের পরিমাণ শুধু কিউ লিখতে পারো। আবার আয় ব্যয় দামকে, আয়ের ইংরেজি কি, আর রেভিনিউ, ব্যয় হচ্ছে কস্ট, দাম হচ্ছে প্রাইস, আর সিপি এভাবে লিখে দিতে পারো, এখানে কিউ লিখে দিতে পারো। আর যারা খুব ভালো লিখতে চাও তারা এটাও লিখবা, নিচে ব্র্যাকেট দিয়ে এটা লিখবা, উৎপাদনের পরিমাণও লিখবা, নিচে ব্র্যাকেট দিয়ে কিউ লিখবা। এটা হচ্ছে বেস্ট লেখা। আচ্ছা, আমি এখানে ধরলাম হচ্ছে আয় ব্যয় দাম, মানে এখানে নিশ্চয়ই হচ্ছে এই যে কস্ট যা কিছু আছে, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, টোটাল কস্ট উপরের দিকে যাবে। আমি ধরলাম হচ্ছে এটা 50, আমি ধরলাম এটা 100, আমি ধরলাম এটা হচ্ছে 150, এটা ধরলাম আমি 200, জাস্ট এমনিতে ধরে নিলাম। আচ্ছা, উৎপাদনের পরিমাণ আমি ধরতেছি এটা হচ্ছে 100 একক উৎপাদন, এটা হচ্ছে 200 একক উৎপাদন, এটা হচ্ছে 300 একক উৎপাদন, আমি ধরে নিচ্ছি। এখন আমি ছোট্ট একটা চার্ট কল্পনা করি, যে চার্টটা দিয়ে আমি চিত্রটা অঙ্কন করব। ছোট্ট চার্টটা হচ্ছে ঠিক এমন, যে কোনো দ্রব্যের উৎপাদন, কোনো দ্রব্যের উৎপাদন, হ্যাঁ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট, সরি 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 আমি ভুল লিখলাম, টোটাল কস্ট না, প্রথমে যেটা দিতে হবে, সেটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। আমি শুধু এফসি লিখতেছি, জায়গা কম। হ্যাঁ, ফিক্সড কস্ট, এখানে হচ্ছে ভেরিয়েবল কস্ট, এখানে হচ্ছে টোটাল কস্ট। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো উৎপাদন এখানে কি আছে, 100, 200, 300 আছে না? তাহলে এখানে হচ্ছে 100, এখানে আছে 200, এখানে আছে 300। কালারটা চেঞ্জ করি তাহলে একটু দেখতে সুবিধা হবে। দেখো ফিক্সড কস্ট চেঞ্জ হয় না, বলেছি না, ফিক্সড কস্ট চেঞ্জ হয় না। আমি ধরলাম যে উৎপাদন যাই করি না কেন ওই কোম্পানির 50 টাকা করে ফিক্সড কস্ট ছিল, মানে উৎপাদন যাই করি না কেন যে স্থায়ী যে খরচগুলো 50 টাকা ছিল, ওই যে বাড়ি ভাড়া, স্থায়ী কর্মচারীর বেতন, এগুলা হচ্ছে ফিক্সড 50 টাকা। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট হচ্ছে সে যখন উৎপাদন করে হচ্ছে 100 একক, তখন ভেরিয়েবল কস্ট আমি ধরলাম 50, যখন 200 তখন 100, যখন 300 তখন 150। ঠিক। আচ্ছা, আমি আরেকটু বড় করে চারটা আঁকি, তোমরা দেখতে পারতেছো না, তোমাদের দেখতে খুবই অসুবিধা হচ্ছে কারণ আমার এখানে বড় স্ক্রিন, বাট তোমাদের কাছে তো ছোট স্ক্রিন, তাই না? এই সাইডে আঁকবো, এই সাইডে আঁকি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। এই সাইডে আঁকি, সহজে তোমরা বুঝতে পারবা। এবার তোমরা দেখতে পারবা আশা করি, এবার তোমরা খুব সহজে দেখতে পারবা। এটা হচ্ছে আমরা ধরলাম উৎপাদনের পরিমাণ, এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। হ্যাঁ, টিএফসি লিখতে হয়, আমি সংক্ষেপে এফসি লিখতেছি, ফিক্সড কস্ট। এটা ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে টোটাল কস্ট। হ্যাঁ, আচ্ছা, দেখো আমি এবার 0 দিয়ে শুরু করতেছি, 0, 100, 200, 300, মানে উৎপাদন এক সময় 0 ছিল, তারপর উৎপাদন বেড়ে হচ্ছে, এই যে এখানে 0 যেহেতু আছে, উৎপাদন বেড়ে 100, 200, তারপর 300 হয়েছে। এখন একটা বিষয় দেখো যে ফিক্সড কস্ট, যেটা ফিক্সড কস্ট উৎপাদন না হইলে সেটা দিতে হয়, উৎপাদন যতই হোক না কেন ফিক্সড কস্ট ফিক্সড থাকে, এটা চেঞ্জ হয় না। আচ্ছা, এরপর যখন ভেরিয়েবল কস্ট আসে, এরপর যখন হচ্ছে
ভেরিয়েবল কস্ট আসে সেটা ডিফারেন্ট হয়। যেমন উৎপাদন যখন 0, ভেরিয়েবল কস্ট 0, কোনো ভেরিয়েবল কস্ট নাই। উৎপাদন যখন 100, ভেরিয়েবল কস্ট 50, যখন 200 তখন 100 হচ্ছে, ধীরে ধীরে বাড়তেছে, যখন 300 তখন 150 হচ্ছে। এখন টোটাল কস্ট তোমাকে কি করতে হবে? টোটাল কস্ট নিশ্চয়ই তোমাকে হচ্ছে যোগ করে করতে হবে। এই দুইটা যোগ করলে কত হয়? 50, এই দুইটা যোগ করলে 100, এই দুইটা যোগ করলে 150, এই দুইটা যোগ করলে হয় 200। লাল কালারটা মনে হয় একটু ব্লার হয়ে যায়, বাট তারপরেও যেহেতু একটু বড় বড় করে লেখা স্পষ্ট দেখতে পারতেছো আশা করি। হ্যাঁ, এই চার্ট দিয়ে এখন আমরা এটা সলভ করব। এই চার্ট দিয়ে এখন এটা সলভ করব। চার্টটা এই সাইড আঁকার দরকার ছিল, তাই না? আচ্ছা, তারপরে আশা করি সলভ করা যাবে। তো দেখো, প্রথমে আমরা এখানে দুইটা রেখা আঁকবো। একটা হচ্ছে ফিক্সড কস্ট রেখা, সরি তিনটা রেখা আঁকবো। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট রেখা, একটা হচ্ছে টোটাল কস্ট রেখা। তিনটা রেখা আমাদের রাখতে হবে। ফিক্সড কস্ট রেখা আগে আঁকি। যখন উৎপাদন 0 তখন 50, উৎপাদন যখন 0 তখন 50 এই জায়গা। উৎপাদন যখন 100 তখন 50, উৎপাদন যখন 100 তখনও 50 এই জায়গা, তাই না? উৎপাদন যখন 200 তখনও এটা 50, উৎপাদন যখন 200 তখনও এটা 50, উৎপাদন যখন 300 তখনও এটা 50। তার মানে কি, এই রেখাটা কোনো উপরের দিকে উঠতেছে না। এটা কি হচ্ছে? এটা ভূমির সাথে একদম প্যারালাল ভাবে চলতেছে। এটা একদম প্যারালাল ভাবে চলতেছে। কি বুঝতে পারলে? এটা বুঝতে পেরেছ আশা করি। এটা হচ্ছে কি রেখা? এই রেখাটার নাম হচ্ছে টোটাল ফিক্স কস্ট রেখা, টিএফসি রেখা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভেরিয়েবল কস্ট অঙ্কন করব। যখন 0 তখন 0, তাহলে এই রেখাটা, তাই না? এই দিক থেকে উৎপাদন 0, ব্যয়ের দিক থেকেও 0। যখন উৎপাদন 100 তখন এটা 50, যখন উৎপাদন 100 তখন এটা 50, যখন উৎপাদন 200 তখন এটা 100, যখন উৎপাদন 200 তখন এটা 100, যখন উৎপাদন 300 তখন এটা 150, যখন 300 তখন হচ্ছে 150। ঠিক এই যে এটা লেভেলে, হ্যাঁ এটা লেভেলে, একটু উঁচু নিচু হতে পারে, আমার কাছে স্কেল নাই যেহেতু। তার মানে রেখাটা আমাদের কেমন হচ্ছে? আচ্ছা, এই যে একটু উঁচু নিচু হয়ে গেছে, আমি যেহেতু এই যে বাঁকা হয়ে দাগগুলো দিচ্ছিলাম, আমি একটু সোজা করে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা এইখানে হবে, এটা হচ্ছে এইখানে না, ঠিক এইখানে হবে। হ্যাঁ, এটা এইখানে হবে, আর এটা হবে হচ্ছে ঠিক 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 এইখানে, এই জায়গাটাতে। হ্যাঁ, ওই জায়গাতে না, আমি হচ্ছে ওই সাইড থেকে ঠিক মেজার করতে পারতেছিলাম না। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এই বিন্দুগুলোর নাম দিয়ে দিতে পারি। নাম দিয়ে দিলে পরে আমাদের চিনতে সুবিধা হয়। এটা আমরা এ বি সি নাম দিয়েছি, আর উপরের এইগুলোর আমরা অন্য নাম দিয়ে দিতে পারি, অন্য নাম দিয়ে দিব না। এখন দেখো, এই যে এটা ছিল প্রথম বিন্দু, এটা ছিল দ্বিতীয় বিন্দু, এটা ছিল তৃতীয় বিন্দু, এটা ছিল চতুর্থ বিন্দু। এটা হচ্ছে আমাদের কি রেখা? টোটাল ভেরিয়েবল কস্ট রেখা। এটাকে আমরা দিতে পারি কি, এই যে এটা হচ্ছে এক্স বিন্দু, ওয়াই বিন্দু, জেড বিন্দু। এভাবে নাম দিতেও পারো, না পারো, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো মার্ক কাটবে না। বাট তোমরা যদি মনে করো ঝামেলা, তাহলে দিও না, সমস্যা নেই। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল কস্ট রেখা আঁকবো। এবার আমরা আঁকবো হচ্ছে কোন রেখা? টোটাল কস্ট রেখা। যখন আমাদের উৎপাদন 0 ছিল তখন এটা 50 টোটাল কস্ট, কারণ কি এই যে 50 সাথে যোগ করতে হয়েছে 0, তাহলে 0 যখন উৎপাদন তখন টোটাল কস্ট 50, যখন উৎপাদন 100 তখন টোটাল কস্ট 100, এটার সাথে ঠিক এই যে এই জায়গাটা। আচ্ছা, যখন 200 তখন হচ্ছে 150, যখন 200 তখন হচ্ছে কি 150, তার মানে ঠিক আমাদের এখান থেকে এই যে 150 উঠতে হবে, এই যে 150 হচ্ছে এই যে এই সোজা। হ্যাঁ, আচ্ছা, তারপর যখন 300 তখন হচ্ছে আমাদের 200, যখন 300 তখন হচ্ছে ঠিক এই যে 200। হ্যাঁ, এটা আরেকটু উপরের দিকে হবে, নিচে না। আচ্ছা, এখন আমরা রেখাটা টেনে দিই। দেখো, রেখাটা এভাবে টেনে দিব। আমার কাছে স্কেল না থাকাতে একটু বাঁকা হতে পারে, বুঝছো? আমার কাছে স্কেল নাই। এই রেখাটার নাম হচ্ছে কি? টোটাল কস্ট রেখা। পরীক্ষাতে আসার জন্য প্রিমিয়াম ম্যাথমেটিক্স এগুলা পরীক্ষাতে আসবে, বুঝছো? এই চার্ট, এই চার্ট, এটা সূত্রটা কি ছিল? টোটাল কস্ট বের করার সূত্র ছিল হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। যারা খুব সুন্দর করে পরীক্ষাতে আঁকো, যারা পরীক্ষাতে খুব সুন্দর করে আঁকো, তারা কিন্তু এভাবে আঁকবা না। পরীক্ষাতে যদি আঁকতে হয়, কিভাবে আঁকতে হবে দেখো, একদম বিস্তারিত ক্লাস করা দিচ্ছি তোমাদের। হ্যাঁ, একদম বিস্তারিত ক্লাস। পরীক্ষাতে চার্ট হবে খুবই বড়, প্রশস্ত, সুন্দর দেখতে। ঠিক আছে, এইখানে তোমরা যেটা করবা, প্রথমে দিবা হচ্ছে এটা উৎপাদনের পরিমাণ, এভাবে লিখবা উৎপাদন, উৎপাদনের পরিমাণ। আমার এখানে তো জায়গা নাই, কারণ কলম দিয়ে লিখলে ছোট করে লেখা যায়। উৎপাদনের পরিমাণ কিউ, ঠিক আছে।
আচ্ছা, তারপর লিখবা মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্ট। তারপর লিখবা মোট পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়। আমার এখানে এই পেন দিয়ে লিখলে এত জায়গা পাওয়া যায় না। টোটাল ভেরিয়েবল কস্ট। তারপর এখানে লিখবা হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয় কি লিখবা? টোটাল কস্ট সমান টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট দিয়ে তোমরা চার্ট করবা। তার মানে কি, তুমি যত ডেসক্রিপটিভ লিখবা টিচার সেটা দেখে তত বেশি স্যাটিসফাইড হবে, এটা হচ্ছে কথা। আর এখানে ইকোনমিক্স যদিও ম্যাথমেটিক্যাল, তারপরেও টিচারের ডিসক্রিপশন থাকে, মানে টিচারের হাতে সুযোগ থাকে মার্ক কম বেশি করার, বুঝছো? মানে যে খুব বেশি এলাবোরেটলি সব কিছু কাভার করে লিখেছে আর যে খুব সংক্ষেপে ম্যাথ করেছে, ড্যাম শিওর দুইজনের ম্যাথ ঠিক থাকবে কিন্তু মার্ক সেম পাবে না। যে হচ্ছে সব কিছু এমন বিস্তারিত লিখে এসেছে সে যদি পায়, আমি ধরলাম 70-এর মধ্যে 63, আর যে হচ্ছে শুধু ম্যাথ কারেক্ট করেছে বিস্তারিত বেশি কিছু লিখে নাই সে পাবে হচ্ছে 57 বা 58। এটা তোমরা মিলিয়ে দেখো, অ্যাটলিস্ট 5-6 মার্কের ডিফারেন্স থাকবে, অ্যাটলিস্ট। ঠিক আছে, এর থেকে বেশি ডিফারেন্স হয়ে যেতে পারে। এর জন্য তোমরা একটু বিস্তারিত লিখে তারপর করবা। কি ঠিক আছে? এটা বুঝতে পারছো? আচ্ছা, ক্লাসের অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও অথবা নিজের ওয়ালে ক্লাসটা শেয়ার দিয়ে দাও, কারণ এত এফোর্ট দিয়ে ক্লাস নিয়ে যদি তোমাদের উপস্থিতি কমে যায় তাহলে সমস্যা। আচ্ছা, তাহলে এইখানে যে টিএফসি রেখা, টোটাল ফিক্সড কস্ট রেখা, সেটা কি হলো? ভূমি অক্ষের সমান্তরাল হলো না? ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে এই যে আমরা যেখানে ছিলাম, টিএফসি রেখার আকৃতি কেমন? উত্তর কি হবে? উত্তর হবে ভূমি অক্ষে সমান্তরাল। কি বুঝতে পারছো এটা? উত্তর কোনটা হবে? উত্তর হবে ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে দেখতেছো আমাদের কত কিছু শেখা হচ্ছে জাস্ট একটা এমসিকিউ দিয়ে, একটা এমসিকিউ দিয়ে কত কিছু শেখার আছে, তাই না? অনেক কিছু শেখার আছে। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন। আমি এর থেকে একটু কম এক্সপ্লেন করি, কারণ হচ্ছে এত এক্সপ্লেন করতে গেলে শেষ পর্যন্ত মনে হয় 50 শেষ করতে পারবো না, রাত হয়ে যাবে। একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভের হার 5% অবস্থায় সৃষ্ট ঋণের পরিমাণ কত? অপশনে একটু সমস্যা আছে, আমি অপশন হচ্ছে না, ঠিক আছে অপশন আচ্ছা একটু সমস্যা থাকতে পারে, আমি ঠিক করে দিব। একটু অপশনে সমস্যা থাকতে পারে, হ্যাঁ আমি ঠিক করে দিব এটা। দেখো, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক যেই পরিমাণে টাকা তাদের রিজার্ভ থাকে পুরোটা যারা কি করতে পারে না, ঋণ দিতে পারে না, তার একটা অংশ রিজার্ভ অবস্থায় রাখে, যেটা কেন্দ্রীয় ব্যাংক কি করে, ইস্যু করে দেয় যে তোমাকে এত পার্সেন্ট রিজার্ভ রাখতে হবে, বাকি টাকা সে ঋণ দিতে পারে। এখন ধরো যে 100 টাকা আছে, কেন্দ্রীয় ব্যাংক বললো যে আপনি 10% রিজার্ভ রেখে বাকি টাকা লোন দিবেন, তার মানে এই না যে বাণিজ্যিক ব্যাংক শুধু 90 টাকা লোন দিবে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে এই টাকা সে লোন দিল, এই লোনের ইনস্টলমেন্ট সে পাবে না, সেই ইনস্টলমেন্ট আবার লোন দিবে, সেই ইনস্টলমেন্ট আবার ব্যাক পাবে, আবার লোন দিবে, চলতে থাকবে, মানে বিষয়টা চলতে থাকে। এখন কত টাকা লোন তৈরি হতে পারে সেটার হিসাবটা দেখো, একটা ছোট্ট ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, এটা বিস্তারিত করাচ্ছি না কারণ অনেক বড় ম্যাথ, অনেক টাইম চলে যাবে। দেখো, মনে রাখবা যে যত পার্সেন্ট রিজার্ভ রাখতে বলবে তোমরা 100কে সেটা দিয়ে ভাগ করবা। এখানে 5% রিজার্ভের কথা বলছে না, 5%, তাহলে 100 ভাগ 5 ভাগ করলে কত হয়? 20 হয় না? 20। এবার মূল যে টাকাটা ছিল 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষকে 20 দিয়ে গুণ করবা, মূল টাকাকে এটার ভাগফল দিয়ে গুণ করবা। তাহলে ওইখানে যেটা ছিল 1 লক্ষ টাকা গুণ 20, তাহলে কত হচ্ছে? তাহলে হবে হচ্ছে 20 লক্ষ টাকা। তাহলে হবে হচ্ছে কত? 20 লক্ষ টাকা সঠিক উত্তর। কিন্তু এখানে দেখো 2 লক্ষ আছে, অপশনটা একটু ভুল আছে, এখানে তোমরা একটা শূন্য বাড়িয়ে দিয়ে 20 লক্ষ করে দিবা, সঠিক উত্তর হচ্ছে 20 লক্ষ। কি শর্টকাট নিয়মটা বুঝতে পারছো? এখন কেন্দ্রীয় ব্যাংক যদি বলতো যে এখানে 5% না, আপনাকে রিজার্ভ রাখতে হবে 10%, তাহলে কি হতো? 100কে আমরা ভাগ করতাম 10 দিয়ে, তার মানে থাকতো এখানে 10, এই 10 দিয়ে 1 লক্ষকে গুণ করতাম, 10 দিয়ে 1 লক্ষকে গুণ করলে 10 লক্ষ, তখন উত্তর হতো এটা। যদি বলতো যে 10% না, আপনাকে 20% রিজার্ভ রাখতে হবে, 20%, তার মানে কি আমরা 100কে 20 দিয়ে ভাগ করতাম, আসতো এখানে 5, এই 5কে আমরা 1 লক্ষ দিয়ে গুণ করতাম, 5 গুণ 1 লক্ষ মানে হচ্ছে 5 লক্ষ, সঠিক উত্তর হতো 5 লক্ষ। এখানে হচ্ছে 5 লক্ষ আছে, এই যে 5 লক্ষ আছে, তখন উত্তর হতো এটা। যদি বলতো 25% রিজার্ভ রাখতে হবে, তাহলে 100কে আমরা 25 দিয়ে ভাগ করতাম, এখানে আসতো 4, 4কে আমরা 1 লক্ষের সাথে গুণ করলে 4 লক্ষ পাইতাম, 4 লক্ষ অপশনে দেওয়া নাই, তো সঠিক উত্তর হতো তখন 4 লক্ষ। কি বিষয়টা বুঝতে পারছো? এমসিকিউ সলভ করার জন্য টেকনিকটা তোমাকে অবশ্যই জানতে হবে। পুরো ম্যাথ করে এসে তুমি যে এটা সলভ করতে চাও, এই ম্যাথ করতে অ্যাটলিস্ট 15 মিনিট যাবে, একটা এমসিকিউ এর জন্য তুমি 15 মিনিট সময় কি পাবা? পুরো 30টা এমসিকিউ এর জন্য তোমার হাতে সময় 30 মিনিট, তার মানে কি তোমার হচ্ছে একটা এমসিকিউ এর জন্য 15 মিনিট দেওয়ার সময় নাই,
কি বুঝতে পারছো? আচ্ছা, অ্যাটেন্ডেন্স কমে যায় কেন? মানে হচ্ছে কি ক্লাস ভালো লাগতেছে না? যারা আছো তারা বলো, ক্লাস যদি ভালো না লাগে বলবা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও, হ্যাঁ ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও অথবা নিজের ওয়ালে শেয়ার দিয়ে দিও, তাইলে হচ্ছে অ্যাটেন্ডেন্স ঠিক থাকবে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন। আহমেদ শেহজাদ বাংলাদেশের নাগরিক, তিনি সৌদি আরবে কাজ করে দেশে অর্থ পাঠান, তার আয় বাংলাদেশের অর্থনীতির কোন খাতে যোগ হবে? আচ্ছা দেখো, নিজ দেশের মধ্যে কোনো কিছু উৎপাদন হলে সেটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাই না? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, আর যদি বাইরের দেশ থেকে কোনো কিছু আসে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট ইনক্লুডেড হয়, তখন সেটা হয়ে যায় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, জিডিপি হচ্ছে কি দেশের অভ্যন্তরে, আর জিএনপি হচ্ছে জিডিপি থাকবে, সাথে কি যোগ হবে? এক্সপোর্ট ইম্পোর্ট থেকে যে প্রফিটটা সেটা যোগ হবে। তো বিদেশ থেকে কাজ করে যে টাকাটা আসতেছে এটা তো আমাদের কি এক্সপোর্ট মানি, তাই না? আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করেছি, তাহলে সেটা হবে কি? সেটা হবে হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কিন্তু এখানে দেখো জিএনপি বলে কিছু নাই, তো জিএনপি হচ্ছে এই জিএনপি সেল করে যে টাকাটা আসে সেটাকে বলা হয় জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। মানে এই প্রোডাক্ট সেল করে যে টাকাটা আসে সেটাকে বলা হয় ইনকাম, জিএনআই। তাহলে সঠিক উত্তর কোনটা? জিএনআই। এটা হচ্ছে কারেক্ট আনসার। ফাইন। এবার দেখি আমরা এমসি রেখা এবং এসি রেখা পরস্পর সমান হবে যখন, দেখো আমরা যখন বাজারের ম্যাথগুলা করেছি, যখন আমরা বাজারের ম্যাথগুলা শিখেছি বা করেছি, ঠিক এমন দেখেছি না? দেখো তো, এটা ছিল হচ্ছে এমসি রেখা, এটা ছিল হচ্ছে এমসি রেখা, এবং এইটা থাকতো হচ্ছে, আচ্ছা হলো না, এসি রেখাটা ঠিক হলো না। এটা হচ্ছে এমসি রেখা, আর এটা হচ্ছে এসি রেখা, এটা হচ্ছে এসি রেখা। অর্থাৎ এর যে সর্বনিম্ন বিন্দুটা, দেখো দেখো এখানে যে সর্বনিম্ন বিন্দুটা সেখানে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, মানে এর একদম সর্বনিম্ন বিন্দুতে গিয়ে, এসি এর সর্বনিম্ন বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। দেখছো, মানে এই রেখাটা দিয়ে তুমি বোঝো এসি এর সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ এসি রেখা এমসি রেখার সাথে তখনই মেলে যখন এসি রেখা সর্বনিম্ন হয়। তার মানে এখানে দেখো অপশন এসি রেখা সর্বনিম্ন দেওয়া আছে, এটা কারেক্ট আনসার। কি বুঝতে পারছো? এটা একটু সংক্ষেপে যাচ্ছি, কারণ খুব বেশি এক্সপ্লেন করলে অনেকে হয়তো পছন্দ করতেছে না, যে এত সময় কেন ওয়েস্ট করতেছে। আচ্ছা, আর অনেক এমসিকিউ আছে, এটা সত্য কথা। ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে, 12টা এমসিকিউ হয়েছে। আমরা তো হচ্ছে 4 ঘন্টা ক্লাস নিতে পারবো না, তাই না? কারণ এইভাবে গেলে 4 ঘন্টা লাগবে শেষ করতে ক্লাস। প্রান্তিক ব্যয়ের সূত্র কি? প্রান্তিক ব্যয় বলতে আমরা কি বুঝি? প্রান্তিক ব্যয় বলতে আমরা বুঝি মার্জিনাল কস্ট, এমসি। প্রান্তিক ব্যয় বলতে আমরা বুঝি হচ্ছে মার্জিনাল কস্ট, এমসি। আচ্ছা, এখন আমরা জানি হচ্ছে যে টোটাল কস্টটা আছে, আমরা হচ্ছে জানি যে আমরা যে দ্রব্য উৎপাদন করি সেই দ্রব্যের অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদন করার জন্য যে ব্যয়টা সাফার করতে হয় সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। অর্থাৎ আমাদের ডেল মানে পার্থক্য টোটাল কস্ট, মানে টোটাল কস্টের পার্থক্য কিসের বেসিসে? উৎপাদনের পরিমাণের বেসিসে। তার মানে একক দ্রব্য উৎপাদন বৃদ্ধি করার জন্য যতটুকু অতিরিক্ত ব্যয় করতে হয় সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয়। তাহলে এমসি এর ফর্মুলা হচ্ছে কি? ডেল টিসি বাই ডেল কিউ। তাহলে দেখো ডেল টিসি বাই ডেল কিউ হচ্ছে এইখানে লেখা। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন বি সঠিক উত্তর। কি বুঝতে পারছো? প্রান্তিক ব্যয় হচ্ছে এমসি। সরকার কর্তৃক প্রচলিত বিহিত মুদ্রা, এখানে বানানটা একটু ভুল আছে, ধাতব মুদ্রা। সরকার কর্তৃক প্রচলিত বিহিত মুদ্রা, ধাতব মুদ্রা, কাগজি নোট, চেক, ধাতব মুদ্রা, কাগজি নোট, একটু বানানটা ভুল আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো সরকার কর্তৃক প্রচলিত, এখন সরকার যে মুদ্রা প্রচলন করে, ঠিক আছে, সেটা হতে পারে হচ্ছে অসীম বিহিত মুদ্রা, সসীম বিহিত মুদ্রা। এখানে যেহেতু বলছে শুধু বিহিত মুদ্রা বললে অসীম সসীম দুইটাকেই কাভার করে। তো যখন দুইটাকেই কাভার করে তার মানে কি হয়? ধাতব মুদ্রাও থাকে, কাগজি মুদ্রাও থাকে, তাহলে ধাতব মুদ্রা কাগজি মুদ্রা দুইটাই ইনক্লুড করতেছে। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। ফাইন। 15 নম্বর কোশ্চেন, চাহিদার বৈশিষ্ট্য কোনটি? চাহিদার বৈশিষ্ট্য কয়টি? দেখো, তুমি ধরো চাচ্ছ যে আমার একটা মোটর সাইকেল দরকার, এটা তোমার কাছে মনে হচ্ছে চাহিদা, কিন্তু অর্থনীতির ভাষায় এটা চাহিদা হতেও পারে নাও পারে। কখন চাহিদা হবে? চাহিদা হতে হলে অর্থনীতির ভাষায় তোমাকে কোনো দ্রব্যের প্রয়োজন হতে হবে, সর্বপ্রথম প্রয়োজন হতে হবে।
তারপর ওই দ্রব্য কেনার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় অর্থ থাকতে হবে। মানে তোমার যে একটা জিনিস প্রয়োজন তুমি ফিল করতেছো, সেটা কেনার জন্য টাকা থাকতে হবে তোমাকে। আচ্ছা, এবার ওই দ্রব্য কেনার জন্য তোমার টাকা আছে, বাট সেই টাকা ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। ওই দ্রব্যের পিছনে ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে, ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তার মানে কোনো দ্রব্য কেনার কোনো দ্রব্যের প্রয়োজন অনুভব করা, সেই দ্রব্য কেনার জন্য পর্যাপ্ত অর্থ থাকা, এবং সেই অর্থ ওই দ্রব্য কেনার জন্য ব্যয় করার ইচ্ছা থাকা, এই তিনটা এলিমেন্ট থাকলে তখন আমরা কি বলতে পারবো? এই তিনটা এলিমেন্ট থাকলে আমরা তখন বলতে পারবো যে তখন ওই ব্যক্তি ফিল করতেছে তার চাহিদা আছে। তাছাড়া অন্য ক্ষেত্রে বলা যাবে না তার চাহিদা আছে। তাহলে চাহিদার এলিমেন্ট হচ্ছে কয়টা? চাহিদার এলিমেন্ট হচ্ছে তিনটা। চাহিদার এলিমেন্ট হচ্ছে তিনটা। ধরো তোমার অনেক টাকা, তুমি চাচ্ছ একটা বাইক আমার দরকার, কিন্তু তুমি চাচ্ছ না বাইক কিনে টাকাটা নষ্ট করার জন্য। তার মানে কি হবে না? ওইটা তোমার চাহিদা হবে না, ঠিক আছে। একজন ভিক্ষুক ভাবতেছে যে আমি তো অনেক বাড়ি থেকে ভিক্ষা করি, আমার একটা বাইক হইলে আমি খুব দ্রুত গিয়ে গিয়ে ভিক্ষা করতে পারতাম, কিন্তু ভিক্ষুকের কি নাই? বাইক কেনার টাকা নাই, যে প্রয়োজনীয় অর্থ নাই, তাহলে সেটাও চাহিদা হবে না। কি বিষয়টা বুঝতে পারছো? এমন 16 নম্বর কোশ্চেন, ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে। ক্ষতি স্বীকার করেও কখন উৎপাদন চালিয়ে যায়? দেখো, ক্ষতি স্বীকার করে তখনই উৎপাদন চালিয়ে যাবে যখন যখন হচ্ছে তারা হচ্ছে কি করবে? এভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় যেটা, সেটা তারা হচ্ছে উঠায় আনতে পারবে। এভিসি উঠিয়ে আনতে পারবে পি দ্বারা। অর্থাৎ পি বলতে প্রাইস, মানে সে যে দ্রব্যটা সেল করতেছে সেটা প্রাইস। অর্থাৎ এই যে সেল করা প্রাইস দিয়ে যদি অ্যাটলিস্ট ভেরিয়েবল কস্ট যেটা ছিল বা পরিবর্তনশীল ব্যয় যেটা ছিল, এই পরিবর্তনশীল ব্যয়টা যদি ফিরিয়ে আনা যায় বা হচ্ছে আয় করা, মানে কি বলে সেটাকে, মানে এই পরিমাণ অর্থটা যে উপার্জন করা যায় যে আমি পরিবর্তনশীল ব্যয়টা কভার করতে পারতেছি, তাহলে কি উৎপাদন চালিয়ে যাবে। তাহলে বিষয়টা এমন যে এসি মানে হচ্ছে এভারেজ কস্ট যেটা, এটা তো সে হচ্ছে আনতে পারবে না, কারণ ক্ষতি হচ্ছেই তো আমরা মানে কস্ট আনতে পারতেছি না, তাই না? মানে আমরা যা সেল করতেছি এটা আমাদের কস্ট আসতেছে না, মানে আমাদের খরচটা মিটতেছে না, যা আমরা ব্যয় করছি এই ব্যয়টা আসতেছে না, এর জন্য আমাদের ক্ষতি হচ্ছে। মানে এসির পরিমাণ অনেক বেশি, এভারেজ কস্ট যেটা আছে সেটার পরিমাণ অনেক বেশি। কত বেশি? পি এর থেকে বেশি। মানে আমরা পি মানে হচ্ছে আমরা প্রাইস, মানে আমরা সেল যা করতেছি সেটা আমাদের সেলের থেকে কস্ট বেশি, এই কারণে আমাদের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট এই কস্টটা বেশি হতে হবে এভিসি থেকে, অ্যাটলিস্ট এভিসি থেকে, মানে ভেরিয়েবল কস্টটা অন্তত যাতে আমাদের পি থেকে কম হয়, ঠিক আছে। মানে ভেরিয়েবল কস্টটা আমরা যদি অ্যাটলিস্ট কভার করতে পারি তাহলে আমরা উৎপাদন চালিয়ে যাব। তার মানে শর্ত হচ্ছে আমাদের এটা, এসি ইজ লেস দ্যান পি, পি ইজ লেস দ্যান এভিসি। এই ফর্মুলাটা আমাদের অবশ্যই কি হতে হবে? মিলতে হবে। তাহলে এটা কোথায় আছে দেখো, এটা আছে অপশন সিতে, অপশন সি কারেক্ট আনসার। কি বুঝতে পারছো এটা? আশা করি বুঝতে পারছো। ক্লাসে কখনো অ্যাটেন্ডেন্স বাড়তেছে, কখনো কমতেছে, ঠিক আছে, সমস্যা নাই। যারা আসো ক্লাসে তারাই অবশ্যই ক্লাস করবে। অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায়, বানানটা একটু তোমরা দেখে নিও। অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় নতুন দ্রব্য সৃষ্টি, অতিরিক্ত আয় সৃষ্টি, নতুন উপযোগ সৃষ্টি, উপযোগ একত্রীকরণ। আচ্ছা দেখো, অর্থনীতির ভাষায় দুনিয়াতে কোনো কিছু উৎপাদন করা যায় না। অর্থনীতির ভাষা হচ্ছে দুনিয়াতে আগের জিনিসেই নতুন করে উপযোগ সৃষ্টি করা যায়। ধরো কাঠ ছিল, কাঠ থেকে তুমি চেয়ার তৈরি করলা, তার মানে এমন না যে তুমি কাঠ তৈরি করছো, তুমি কাঠটা চেঞ্জ করছো, একটা ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ করছো, ঠিক আছে। এখন কি হয়েছে? উপযোগ বেড়ে গেছে না? কারণ কাঠের উপর বসতে কষ্ট হতো, চেয়ারের উপর বসতে কষ্ট হয় না, একটু আরাম লাগে। তার মানে তুমি কি করেছো? ওই কাঠেই উপযোগ তৈরি করেছো। এটাই অর্থনীতির ভাষায় হচ্ছে কি? উৎপাদন। মানে তুমি চেয়ার উৎপাদন করেছো, অর্থাৎ অর্থাৎ নতুন উপযোগ সৃষ্টি করা, নতুন উপযোগ সৃষ্টি করা হচ্ছে উৎপাদন। এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, খুবই ইম্পর্টেন্ট তথ্য। 18 নম্বর কোশ্চেন, কিউ সমান 12। কিউ বলতে আমরা কি বুঝি? কিউ বলতে আমরা বুঝি হচ্ছে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। কিউ বলতে আমরা বুঝি হচ্ছে উৎপাদনের পরিমাণ। এসি সমান হচ্ছে 8। এসি কি? এভারেজ কস্ট, গড় ব্যয়। গড় ব্যয় সমান হচ্ছে 8। এ আর এভারেজ রেভিনিউ, গড় আয়, গড় আয় সমান হচ্ছে 12 হলে মুনাফার পরিমাণ কত? মুনাফার পরিমাণ কত? বাজারের ম্যাথ না? বাজারের ম্যাথ। আচ্ছা, তাহলে আমরা বের করব টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউর ফর্মুলাটা কি? পি ইন্টু কিউ অথবা এ আর ইন্টু কিউ, যে কোনো একটা, কারণ পি এবং এ আর দুইটাই সেম। আচ্ছা, এখানে দেখো এ আর এর মান দেওয়া আছে, এ আর এর মান হচ্ছে 12 আর কিউ এর মান হচ্ছে 12।
তাহলে আমরা যদি এখানে ফর্মুলা করি 12 ইন্টু 12 144, তাই না? আচ্ছা, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হবে। মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 8, কিউ এর মান 12। এসি এর মান হচ্ছে 8, কিউ এর মান হচ্ছে 12, 8 12 96। তাহলে আমাদের কত টাকা মুনাফা হচ্ছে সেটা বের করতে গেলে কি করতে হবে? টোটাল পাই হচ্ছে মুনাফা সাইন, পাই সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ হচ্ছে কত? 144, আর টোটাল কস্ট হচ্ছে কত? 96। আচ্ছা, তাহলে এটা তুমি বিয়োগ করে ফেলো, 48 হচ্ছে, তাই না? তাহলে কি হলো? আমাদের এখানে মুনাফার পরিমাণ 48, মুনাফার পরিমাণ হচ্ছে কত? 48। এটা পিওর বাজারের ম্যাথ, এবং এই ধরনের ম্যাথ পরীক্ষাতে আসবে। আমি লিখে করি নাই, সংক্ষেপে করে ফেলেছি, তোমরা অবশ্যই লিখে লিখে করবে। কিভাবে লিখতে হবে একটা ম্যাথ করে শেখানো হয়েছে। এই ম্যাথ পরীক্ষাতে আসবে। এখানে লাভ হয়েছে, মুনাফা অর্জন হয়েছে, স্বাভাবিক মুনাফা, তাই না? এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক স্বাভাবিক মুনাফা, এগুলাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক মুনাফা। আর যদি এমন হতো খরচও যা আয়ও তা, মানে হচ্ছে টোটাল রেভিনিউ যা টোটাল কস্ট তা, তাহলে সেটা হতো সরি, এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আমি ভুল লিখেছি, অস্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। যদি টোটাল রেভিনিউ টোটাল কস্ট দুইটাই সেম হতো তাহলে তো স্বাভাবিক মুনাফা, মানে যদি এই দুইটার পার্থক্য 0 হয়ে যায় সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। যদি টোটাল রেভিনিউ বেশি হয়, লাভ হয়, সেটা অস্বাভাবিক মুনাফা। যদি টোটাল কস্ট বেশি হয়, রেভিনিউ কম কম হয়, তখন কি এখানে ক্ষতি হয়ে যাবে না আমাদের? সেটা হচ্ছে ক্ষতি। এই তিনটা স্টেজ হতে পারে। এই তিনটা স্টেজ প্লাস আরেকটা স্টেজ হচ্ছে এইটা, যে কখন উৎপাদন চালিয়ে যাবে, এটা হচ্ছে 4th স্টেজ। যদি এই ফর্মুলা কভার করে এখান থেকে, এই 4টা স্টেজ থেকে তোমরা লিখে রাখো, অ্যাটলিস্ট দুইটা ম্যাথ তোমরা এসএসসি পরীক্ষাতে পাবে। একদম লিখে রাখো, এই 4টা স্টেজ থেকে অ্যাটলিস্ট দুইটা ম্যাথ তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে। একদম শিওর, একদম 100% শিওর। 19 নম্বর কোশ্চেন, উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু নির্দেশ করে। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখাটা ঠিক কেমন হয়? উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক দেখতে এমন হয়, তাই না? এই রেখার যে বিভিন্ন বিন্দুগুলো আছে, এই বিভিন্ন বিন্দু কি নির্দেশ করে? এই বিভিন্ন বিন্দু নির্দেশ করে এই দুই দিকে যে হচ্ছে এলিমেন্টগুলো আছে। আমি ধরলাম এই দিকে আছে মূলধন, এই দিকে আছে হচ্ছে মূলধন, আর এই দিকে আছে ভূমি। এই ভূমি এবং মূলধনের সংমিশ্রণে সর্বোচ্চ উৎপাদন। আমি একই উৎপাদন, ঠিক আছে, সর্বোচ্চ একই উৎপাদন। আমি ধরলাম এই রেখার প্রত্যেকটা বিন্দু নির্দেশ করে হচ্ছে 50 একক উৎপাদন, ঠিক আছে। এইখানেও 50, এখানেও 50, এখানেও 50, এখানেও 50। কারণ কি, এই যত নিচে নামতেছে মূলধন কমতেছে আর ভূমি বাড়তেছে, আবার উপরে গেলে মূলধন বাড়তেছে ভূমি কমতেছে। এই দুইটার ব্যালেন্স হয়ে সবসময় একই ধরনের উৎপাদন নির্দেশ করতেছে। তাহলে প্রত্যেকটা বিন্দু কি নির্দেশ করে? স্বল্প নিয়োগ, বেকারত্ব, পূর্ণ নিয়োগ নাকি অপূর্ণ নিয়োগ? পূর্ণ নিয়োগ নির্দেশ করে। তার কারণ কি, এখানে সর্বোচ্চ পরিমাণে ভূমি, সর্বোচ্চ পরিমাণে মূলধন আছে, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। কিন্তু যদি ভিতরে হতো, এই ভিতরে হলে সেটা হতো অপূর্ণ নিয়োগ। ভিতরে হলে অপূর্ণ নিয়োগ, ভিতরে হলে অপূর্ণ নিয়োগ, এবং এই যে এখানে হলে পূর্ণ নিয়োগ, এইখানে হলে পূর্ণ নিয়োগ। আশা করি এটা বুঝতে পেরেছো, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। 20 নম্বর কোশ্চেন, কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই। কোয়ান্টিটি অফ সাপ্লাই 4 + 2p হলে এর সর্বনিম্ন যোগান কত হবে? সাপ্লাইয়ের একটা সমীকরণ এখানে দেওয়া আছে, তাই না? সরি, আচ্ছা, সাপ্লাইয়ের একটা সমীকরণ এখানে দেওয়া আছে। তাহলে দেখো, কিউএস এবং কিউপি, কোয়ান্টিটি অফ সাপ্লাই, কোয়ান্টিটি অফ প্রাইস, এগুলা থেকে দেখবা পরীক্ষাতে কোশ্চেন আসবে একটা, শিওর থাকো আসবে। তোমাদের দেওয়া থাকবে ধরো হচ্ছে কিউএস সমান 4 + 2p। আমি যদি হিসাব করে দিচ্ছি না, মিলবে না। কিউপি সমান দিল হচ্ছে 10 - 2p, ঠিক আছে। এই প্রাইসের সমান সবসময় এখানে নেগেটিভ হয়, আর সাপ্লাইয়ের সময় হচ্ছে সবসময় এখানে ধনাত্মক হয়। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, তো এই দুইটা দিবে, দিয়ে বলবে দুইটার মধ্যে ভারসাম্য নির্ণয় করতে। এটা অবশ্যই চাবে, একদম শিওর চাবে। এবং এখান থেকে তোমার স্থিতিস্থাপকতা বা হচ্ছে এই জাতীয় যা কিছু করা যায় সব কিছু তোমাকে দিবে। অথবা তোমাকে বলবে যে হচ্ছে ইয়া দেওয়া আছে, সাপ্লাই পরিমাণ দেওয়া আছে, দামের পরিমাণ দেওয়া আছে 1 টাকা 2 টাকা, আর সাপ্লাই পরিমাণ দেওয়া আছে 10 টাকা 15 টাকা। এবার বলবে এখান থেকে হচ্ছে সমীকরণ তৈরি করো।
মানে এখান থেকে এই সমীকরণ তৈরি করতে বলবে। আবার এই সমীকরণ দিয়ে এমন সূচি তৈরি করতে বলবে, হ্যাঁ, এমন সূচি তৈরি করতে বলবে, অর্থাৎ দুই দিকেই যাইতে বলতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো এখন সব তোমাদের করানো সম্ভব না, আবার চিত্র আছে এগুলার, খুবই টাইম কনজিউমিং ব্যাপার। এইগুলো এই তিনটা জিনিস করতে অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় লাগবে, এত সময় আমি পাচ্ছি না। বাট তোমাদেরকে বলে রেখে বিষয়গুলো দেখো, অ্যাটলিস্ট একটা ম্যাথ এখান থেকে পাবা। তার মানে তোমাকে 7টা ম্যাথ আনসার করতে হবে, 7টা ম্যাথের মধ্যে অ্যাটলিস্ট 2টা করে ম্যাথ থাকবে, মানে 14টা ম্যাথ, অ্যাটলিস্ট 14টা ম্যাথ আনসার করতে হবে। তার মধ্যে আমি যেইগুলো বলতেছি এইগুলো ফলো করো, এই 14টা এর মধ্যে পেয়ে যাবা, 14টা এর মধ্যে পেয়ে যাবা, এটা তোমরা শিওর থাকো। আচ্ছা, তো এইখানে যে ফর্মুলাটা দেওয়া QS সমান 4 + 2P, এখানে বলতেছে সর্বনিম্ন যোগান কত হবে। তো সর্বনিম্ন যোগান মানে কি, মানে সর্বনিম্ন দামে যোগান কত হবে। তো সর্বনিম্ন দাম বলতে আমরা বুঝি 1 টাকা, সর্বনিম্ন দাম মানে আমরা বুঝি 1 টাকা। তাহলে 2 × 1, তাহলে 4 + 2 = 6। তার মানে কি হচ্ছে, সর্বনিম্ন যোগান হবে হচ্ছে 6 একক। সর্বনিম্ন যোগান হবে হচ্ছে কত, 6 একক। ঠিক আছে। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন, এনডিপি কি। আচ্ছা, ডিপি বলতে আমরা বুঝি ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা, আর সামনে যখন এন বসবে, এন হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। কখন নিট বসে, সেই যখন কোনো কিছু থেকে অবচয় ব্যয় বাদ দেওয়া হয়। কখন নিট বসে, নিট বসে হচ্ছে অবচয় ব্যয় বাদ দিলে, অবচয় ব্যয় কোনটা, সেটা হচ্ছে সিসিএ বা ডিসি, এই দুইটা। হ্যাঁ, সিসি এর ফুল ফর্ম কি, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, মূলধন ব্যবহারের ফলে যে হচ্ছে ক্ষয়টা হয় সেটা। আর ডিসি হচ্ছে কি, ডেপ্রিসিয়েশন কস্ট। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়, আর সিসিএ বলতে হচ্ছে ওই যে মূলধন ব্যবহারের জন্য যে ক্ষয়টা হয় সেটা। দুইটাই হচ্ছে অবচয়জনিত ব্যয়। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন কস্ট বলা হয় বা সিসিএ বলা হয়। আচ্ছা, তাহলে এই দুইটার যে কোনো একটা বা দুইটাই বাদ দিলে কি পাবো আমরা, এনডিপি পাবো, মানে ডিপি থেকে এনডিপি পাবো। ঠিক আছে, ডিপি থেকে আমরা এনডিপি পাবো। আচ্ছা, এখন বলবো ডিপি তো জীবনে শুনি নাই, বিষয়টা হচ্ছে জিডিপি। ঠিক আছে, জিডিপিকে ডিপিও বলা হয়, কোনো সমস্যা নাই। জিডিপি থেকে যদি আমরা সিসিএ এটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো, এনডিপি পাবো। আচ্ছা, তার মানে এখন এখানে দেখো, এখানে হচ্ছে এক্স্যাক্টলি এই যে এইখানে এটা দেওয়া আছে অপশন 4-এ, জিডিপি মাইনাস সিসিএ, অর্থাৎ জিডিপি থেকে আমরা যদি সিসিএ বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা এনডিপি পেয়ে যাব। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বাকিগুলো সঠিক উত্তর না। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, 22 নম্বর কোশ্চেন, নিচের কোন দুইটি পরিবর্তক দ্রব্য, পরিবর্তক মানে কি, যেটা মানুষজন একটা ক্রয় করলে অন্যটা ক্রয় করে না। চা, চিনি, গাড়ি ও পেট্রোল, চা ও কফি, কালি ও কলম। কালি ও কলম হচ্ছে পরিপূরক, চা ও কফি হচ্ছে পরিপূরক, গাড়ি ও পেট্রোল হচ্ছে পরিপূরক। তাহলে এই যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে পরিপূরক, মানে একটা অন্যটার সাথে সম্পর্কিত, একটা অন্যটার সাথে প্রয়োজন হয়। আচ্ছা, আর এইখানে চা ও চিনি, ও সরি আমি হচ্ছে ভুল লিখেছি, একটু ভুল লিখে ফেলেছি, সরি। আচ্ছা, দেখো, চা ও চিনি হচ্ছে পরিপূরক, হ্যাঁ, কারণ চার সাথে চিনি লাগে, শুধু চা থাকলে হবে না বা শুধু চিনি থাকলে হবে না। আচ্ছা, তারপর দেখো, গাড়ি ও পেট্রোল সেম। আচ্ছা, কালি ও কলম সেম, কিন্তু চা ও কফি হচ্ছে পরিবর্তক, কারণ মানুষজন চা খাইলে কফি খাবে না, কফি খাইলে চা খাবে না, এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। ঠিক আছে, কিছুক্ষণ আগে শেখানো হয়েছে বিষয়গুলো। কোন উৎপাদন সম্ভাবনা রেখা দেখার অভ্যন্তরীণ যে কোনো বিন্দু কি নির্দেশ করে। দেখো, উৎপাদন সম্ভাবনা রেখাটা কেমন হয়, ঠিক এমন হয়, এর অনেকগুলা বিন্দু থাকে রেখার ভিতরে। ঠিক আছে, অনেকগুলা বিন্দু থাকে রেখার ভিতরে। এখন কি বলতেছে যে অভ্যন্তরীণ যে কোনো বিন্দু, মানে এই বিন্দুগুলা না, এর অভ্যন্তরে যদি কোনো বিন্দু থাকে সেটা সবসময় অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। একটু আগে লেখা হলো, এটা কি করে, অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা, সঠিক উত্তর হচ্ছে অপূর্ণ নিয়োগ, সঠিক উত্তর হচ্ছে অপূর্ণ নিয়োগ। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। জিএনআই এর পূর্ণরূপ কি, জিতে হচ্ছে গ্রস, এনতে হচ্ছে ন্যাশনাল, আর আইতে হচ্ছে কি ইনকাম। তাহলে গ্রস ন্যাশনাল ইনকাম কোথায় আছে, দেখো, গ্রস ন্যাশনাল ইনকাম আছে অপশন
ডিতে। বাকিগুলো কি আছে? গ্রস নিট ইনভেস্টমেন্ট, গ্রস নিট ইনকাম, গ্রস ন্যাশনাল ইনভেস্টমেন্ট, কোনটাই কারেক্ট না? গ্রস ন্যাশনাল ইনকাম কারেক্ট আনসার। 25 নম্বর কোশ্চেন, টোটাল ফিক্সড কস্ট 10 টাকা, টোটাল ভেরিয়েবল কস্ট 20 টাকা, উৎপাদনের পরিমাণ কিউ 10 হলে টিসি এর মান কত? শেখানো হয়েছে টিসি সমান হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল ফিক্সড কত আছে? ফিক্সড 10, ভেরিয়েবল 20, তাহলে 10 যোগ 20, উত্তর হচ্ছে কত? 30। সঠিক উত্তর হচ্ছে 30, অপশন সি কারেক্ট আনসার। সহজ এগুলো, তাই না? এতক্ষণ যে কিছু ম্যাথ করানো হয়েছে, এখন এই বিষয়গুলো সহজ হয়ে গিয়েছে। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? ঋণ নিয়ন্ত্রণ, নোট প্রচলন, ঋণ প্রচলন, সরকারের ব্যাংকার। ঋণ নিয়ন্ত্রণ অবশ্যই করে, ব্যাংকার নীতির মাধ্যমে, খোলাবাজার নীতির মাধ্যমে অনেকভাবেই করে। নোট প্রচলন কেন্দ্রীয় ব্যাংকই করে, সরকারকেও ব্যাংক হিসেবে সার্ভিস দেয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সরকারকে লোন দেয়, সব ধরনের সার্ভিস দেয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাউকে ঋণ দেয় না, মানে কোনো ব্যক্তিকে ঋণ দেয় না, অর্থাৎ ঋণ প্রচলন এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। কোন অর্থব্যবস্থায় আয় বন্টনে অসমতা দেখা যায়? আয় বন্টনে অসমতা হচ্ছে ধনতন্ত্রের মূল কথা। মানে যেখানে এখানে যারা পরিশ্রম করে বেশি তারা কম অর্থ সম্পদের মালিক হয়, এবং যারা কম পরিশ্রম করে তারাই বেশি সম্পদের মালিক হয়। ধরো এখানে যারা শ্রমিক আছে তারা সারাদিন পরিশ্রম করে কিন্তু পায় খুবই কম কম টাকা, আর যারা পুঁজিপতি আছে তারা কাজকাম কিছুই করে না, পরিশ্রম কিছুই করে না, কিন্তু প্রফিট পায় তারাই বেশি। তাহলে এটা হচ্ছে ধনতন্ত্রের মূল কথা, এটা হচ্ছে ধনতন্ত্রের মূল কথা, অর্থাৎ আয় বন্টনে অসমতা ধনতন্ত্রে দেখা যায়। ঠিক আছে? আর সমাজতন্ত্র ঠিকের বিপরীত, এখানে সবাই সমান। আর ইসলামী সমাজ অর্থ ব্যবস্থায় এখানে হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে কি হয়? অর্থনীতি পরিচালিত হয়। আর মিশ্র হচ্ছে বাংলাদেশের মতো, যেখানে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুইটাই সহ অবস্থান করে, দুইটারই অবস্থান থাকে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, আচ্ছা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রগুলো কেমন হয়? সবকিছু আরো ম্যাথমেটিক্যালি দেখানো যায়, কিন্তু এত সময় তো পাওয়া যাচ্ছে না। দেখো, এটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে এআর রেখা। অর্থাৎ অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অধিক পরিমাণে সেল করতে গেলে দাম কমাইতে হয়, তখন গড় আয় নিচে নেমে যায় এবং মার্জিনাল আরো বেশি নিচে নেমে যায়। ঠিক আছে? যার জন্য এমন হয়, অর্থাৎ মার্জিনাল ছোট আর এভারেজ রেভিনিউ যেটা সেটা বড়। তাহলে এমআর ছোট, এআর বড়। কোনটার সাথে মিলতেছে দেখো তো? এআর বড়, এমআর ছোট, এআর বড়, এমআর ছোট, এটার সাথে মিলতেছে, তাই না? অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ফাইন। যখন এম ভি সমান পিটি এবং এম সমান 22, ভি সমান 10, টি সমান 20, তখন দাম স্তর কত? আচ্ছা দেখো, এম ভি সমান পিটি, এইখানে দাম স্তর হচ্ছে পি, দাম স্তর হচ্ছে পি, পি এর ভ্যালু বের করতে হবে। তাহলে পিটি সমান এম ভি, তাহলে হচ্ছে পি সমান এম ভি বাই টি। আচ্ছা, এম এর মান কত? এম এর মান হচ্ছে 22, এম এর মান হচ্ছে 22, ভি এর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 20। তাহলে এখন তুমি হিসাব করে ফেলো, এটা কাটলে হয় 2, 22কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 11। সঠিক উত্তর হচ্ছে কত? সঠিক উত্তর হচ্ছে 11। কি বুঝতে পারলা? এটা খুব বেশি ফাস্ট মনে হচ্ছে ক্লাস, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স কমে যাবে। এত খুব বেশি লং ক্লাস করলে তোমরা থাকবে না, 1.5 ঘন্টা হয়ে গেছে, অনেকে চলে যাচ্ছে ক্লাস থেকে। হ্যাঁ, এর জন্য একটু ফাস্ট যাচ্ছি। এআর, এআর বলতে কি বোঝানো হয়? এভারেজ রেভিনিউ, তাই না? এভারেজ রেভিনিউ, এআর হচ্ছে কি? এভারেজ রেভিনিউ, এভারেজ রেভিনিউ। আচ্ছা, তো এভারেজ রেভিনিউ কিভাবে বের করতে হয়? টোটাল রেভিনিউ থেকে উৎপাদনের পরিমাণটা ভাগ করে দিলেই এভারেজ রেভিনিউ আসে। তার মানে এই যে টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কিউ, উৎপাদনের পরিমাণ, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 31 নম্বর কোশ্চেন, রফিক সাহেবের কারখানা ভাড়া 20,000 টাকা, কাঁচামালের খরচ 17,000 টাকা, শ্রম ব্যয় 3,000 টাকা, চলতি মূলধনের সুদ 2,000 টাকা, মোট পরিবর্তনশীল ব্যয় কত? তাহলে দেখো, এখানে 20,000 টাকা কারখানা ভাড়া, এটা স্থায়ী, এটা আমরা নিব না। কাঁচামালের খরচ 17,000, এটা পরিবর্তনশীল। শ্রম ব্যয় 3,000 পরিবর্তনশীল, চলতি মূলধনের সুদ 2,000 টাকা, এটা পরিবর্তনশীল। এইগুলো হচ্ছে তার পরিবর্তনশীল ব্যয়, এটা হচ্ছে স্থায়ী ব্যয়। এই তিনটা যোগ করো, 17 আর 3 হচ্ছে 20 আর 2 22, তাহলে 22,000 টাকা হচ্ছে তার পরিবর্তনশীল ব্যয়, 22,000 টাকা হচ্ছে তার পরিবর্তনশীল ব্যয়, আর বাকি 20,000 হচ্ছে স্থির ব্যয়। আর মোট ব্যয় হতো কত টাকা? মোট ব্যয় হচ্ছে এই 22-এর সাথে ওই 20 যোগ হতো 42,000 টাকা। কোন বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নাই? কোন বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নাই? ফার্ম কি? ধরো এই হচ্ছে একটা মেশিন বা একটা প্ল্যান্ট, ছোট্ট একটা প্ল্যান্ট উৎপাদন হচ্ছে, ছোট্ট একটা প্ল্যান্ট যেখানে কোনো কিছু উৎপাদন হচ্ছে। এই প্ল্যান্টগুলো নিয়ে একটা ফার্ম, এই প্ল্যান্টগুলো নিয়ে হচ্ছে একটা ফার্ম,
এটা হচ্ছে একটা ফার্ম। এখন বাংলাদেশে এমন বহু ফার্ম আছে, এই যত ফার্ম আছে সব মিলাই কি হবে, একটা ইন্ডাস্ট্রি, সব মিলাই হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। তো আমি ধরলাম কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটাই ফার্ম আছে, তখন সেটা কি নিশ্চয়ই একচেটিয়া বাজার হয়ে যাবে না? একটাই ফার্ম থাকলে তাহলে সেটা হবে কি একচেটিয়া বাজার। অর্থাৎ একচেটিয়া বাজারে কি ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নাই, ওই একটাই ফার্ম একটাই শিল্প। এমন হতে পারে না, যেমন ধরো যে হচ্ছে বাংলাদেশে অস্ত্র তৈরি যে কারখানা সরকার শুধুমাত্র একটাই রেখেছে, তার মানে এখানে ফার্মও যা শিল্পও তা একই, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, অনেকে ক্লাসে আসছো, অনেকে ক্লাস থেকে চলে যাচ্ছ, ঠিক আছে, এখনো অনেকটা ক্লাস আছে, দ্রুত যাচ্ছি শেষ করে দেওয়ার জন্য। অর্থনীতিতে উৎপাদনের উপকরণ কয়টি? 1 2 3 4। অর্থনীতিতে প্রথম উপকরণ হচ্ছে ভূমি, তারপর হচ্ছে শ্রম, তারপর হচ্ছে মূলধন, তারপর হচ্ছে সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা হচ্ছে কি অর্থনীতিতে উৎপাদনের উপকরণ: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আচ্ছা, 34 নম্বর কোশ্চেন, অর্থের মূল্যের সূত্র কোনটি? আচ্ছা, ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু 1 বাই দাম স্তর। ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু 1 বাই প্রাইস, তাহলে ভি এম ইজ ইকুয়াল টু 1 বাই পি। ভি এম ইজ ইকুয়াল টু 1 বাই পি, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এখানে যে আরভিং ফিশারের মুদ্রার তত্ত্ব, মুদ্রা তত্ত্ব একটু দেখতে হবে, তোমরা অবশ্যই দেখে নিবে, এখান থেকে অবশ্যই পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আরভিং ফিশারের মুদ্রা তত্ত্ব থেকে অবশ্যই পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। কোন বাজারের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? কোন বাজারের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? বাজারের চাহিদা রেখা হচ্ছে এআর রেখা। এআর রেখা ইজ ইকুয়াল টু ডিমান্ড রেখা, ঠিক আছে, বাজারের ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এখন কোন বাজারের এআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল? দেখো দেখো এআর ইজ ইকুয়াল টু এম আর সমান পি। এটা কোন বাজারের রেখা? এআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে কোন বাজার? এটা এটা নিশ্চয়ই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তাহলে সঠিক উত্তর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই ঘটনাটা ঘটে, চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল। এমএস ইজ ইকুয়াল টু সিইউ প্লাস ডিডি সমীকরণটিতে সিইউ বলতে কি বোঝায়? এমএস হচ্ছে সাপ্লাই অফ মানি, বুঝছো? এমএস হচ্ছে সাপ্লাই অফ মানি। আচ্ছা, সাপ্লাই অফ মানি। সিইউ হচ্ছে কারেন্সি হেল্ড বাই পিপল, কারেন্সি হেল্ড বাই পিপল মানে জনগণের হাতে মুদ্রা। ডিডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট, চাহিদা আমানত। আরেকটা আছে সেটা হচ্ছে সাথে থাকে টিডি, টাইম ডিপোজিট, স্থায়ী আমানত, ঠিক আছে। অর্থাৎ জনগণের হাতে মুদ্রা, টাইম ডিপোজিট এবং ডিমান্ড ডিপোজিট সবকিছু মিলাই হচ্ছে সাপ্লাই অফ মানি। তাহলে সিইউ হচ্ছে কি কারেন্সি হেল্ড বাই পিপল, তার মানে জনগণের হাতে মুদ্রা। তাহলে এখানে কোনটা অপশন সঠিক উত্তর হবে? অপশনের সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে দেখো বলা আছে জনগণের হাতে মুদ্রা। 37 নম্বর কোশ্চেন, সিসিএ এর ফুল ফর্ম কি? সিসি এর ফুল ফর্ম কি? তোমাদেরকে অনেকবার বলেছি, এটা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স হচ্ছে সঠিক উত্তর, কিছুক্ষণ আগে তোমাদেরকে বলা হয়েছে এটা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এটা হচ্ছে মূলত ডেপ্রিসিয়েশন কস্ট, এটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন কস্ট, ডিসি বা হচ্ছে মূলধন ব্যবহারজনিত অপচয়, ঠিক আছে। 38 নম্বর কোশ্চেন, কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই সমান এ মাইনাস বিপি, চাহিদা সমীকরণে বি কি? চাহিদা সমীকরণে বি কি? আচ্ছা দেখো, যখন সমীকরণ লেখা হয়, যখন কোনো সমীকরণ লেখা হয়, আমি ধরলাম এভাবে, এ কে বলা হয় পরামিতি, এ কে বলা হয় পরামিতি। পরামিতি মানে কি? যার মান নির্দিষ্ট করা নেই, যার মান নির্দিষ্ট করা নেই। তো এর মান বিভিন্ন রকম বসতে পারে, এর জন্য এটাকে পরামিতি বলে। তারপর যেটা বসে মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্নের পর, সেটাকে বলা হয় ঢাল, সেটাকে বলা হয় ঢাল। ঢালের সাথে যেটা বসে সেটাকে বলা হয় সহগ, সেটাকে বলা হয় কি সহগ। তাহলে এখানে বি এর মান, বি এর নাম কি? বি এর নাম হচ্ছে ঢাল, সঠিক উত্তর ঢাল, অপশন এ কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা, 39 নম্বর কোশ্চেন, ব্যবহারের মাধ্যমে যখন কোনো দ্রব্যের উপযোগ শেষ হয় তখন তাকে কি বলে? ভোগ, সঞ্চয়, বিনিয়োগ নাকি সরকারি ব্যয়? আচ্ছা, আমরা জানি কোনো কিছু উৎপাদন করা মানে হচ্ছে উপযোগ সৃষ্টি করা, আর সেই উপযোগ শেষ হয় হচ্ছে ভোগ করার মাধ্যমে। উৎপাদনের মাধ্যমে উপযোগ তৈরি হয়, ভোগ করার মাধ্যমে কি হয়? উপযোগ শেষ হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ভোগ। ভোগ করার মাধ্যমে উপযোগ শেষ হয়, ভোগ করার মাধ্যমে কি হয়? উপযোগ শেষ হয়। 40 নম্বর কোশ্চেন, আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে? পল স্যামুয়েলসন, অ্যাডাম স্মিথ, মার্শাল নাকি ডেভিড রিকার্ডো? আধুনিক
অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথ হচ্ছেন অর্থনীতির জনক। অ্যাডাম স্মিথ হচ্ছেন অর্থনীতির জনক। অ্যাডাম স্মিথ হচ্ছেন অর্থনীতির জনক। অর্থনীতির জনক। আচ্ছা, এবং পল স্যামুয়েলসন হচ্ছেন আধুনিক অর্থনীতির জনক। নাম দুটো তাহলে মনে রেখো, অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক, পল স্যামুয়েলসন হচ্ছেন আধুনিক অর্থনীতির জনক। 41 নম্বর কোশ্চেন, মাছের বাজার কোন ধরনের বাজার? অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন নাকি অতি দীর্ঘকালীন? মাছের বাজার কোন ধরনের বাজার? মাছের বাজার কোন ধরনের বাজার? আচ্ছা, তোমাদের কমেন্ট অনেকক্ষণ দেখি নাই। আচ্ছা, ঠিক আছে। মাছের বাজার কোন ধরনের বাজার, এর একটু উত্তর করার চেষ্টা করো। মাছের বাজার কোন ধরনের বাজার? অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন নাকি অতি দীর্ঘকালীন? আমি খুবই সংক্ষেপে আলোচনা করে দিই, যদিও আলোচনা করলে তোমাদের ধৈর্য থাকতেছে না। অতি স্বল্পকালীন হচ্ছে পচনশীল জাতীয় যত দ্রব্য আছে তাদের বাজার, যেমন হচ্ছে শাকসবজি, মাছ, দুধ, এদের বাজার হচ্ছে অতি স্বল্পকালীন। স্বল্পকালীন হচ্ছে যেগুলো পচনশীল না কিন্তু যার মানে বাজারের লেনটা খুব বেশি না, যেমন ধরো যে হচ্ছে পোশাকের বাজার, হ্যাঁ, তৈরি পোশাকের বাজার, এগুলো তো হচ্ছে পচনশীল না কিন্তু খুবই স্বল্পকালীন। দীর্ঘকালীন হচ্ছে যেগুলো তার থেকে একটু বেশি, যেমন আসবাবপত্র বা এমন, যেগুলো হচ্ছে খুব বেশি দেশের সম্পূর্ণ এরিয়া নিয়েই বিস্তারিত হয়, সেগুলো হচ্ছে দীর্ঘকালীন। আর অতি দীর্ঘকালীন হচ্ছে যেগুলো সারা বিশ্বে ছড়িয়ে থাকে যার বাজার, যেমন হচ্ছে সোনার বাজার, রূপার বাজার, এগুলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে মাছ হচ্ছে অতি স্বল্পকালীন, তোমরা বুঝতে পারতেছো, যেগুলো সাধারণত পচনশীল। হ্যাঁ, স্বল্পকালীন হচ্ছে যেগুলো কোনো একটা অঞ্চলব্যাপী থাকে, পোশাক টোশাক এগুলো যা আছে। 42 নম্বর কোশ্চেন, আয়ের পরিবর্তন কোন ধরনের বিনিয়োগ নির্দেশ করে? মোট বিনিয়োগ, নিট বিনিয়োগ, স্বয়ংভূত বিনিয়োগ নাকি প্ররোচিত বিনিয়োগ? দেখো, স্বয়ংভূত বিনিয়োগ হচ্ছে মানে আয় থাকলেও যে বিনিয়োগটা মানুষজন করে, আয় না থাকলেও যেটা করে সেটা স্বয়ংভূত, মানে এটা করবেই, ঠিক আছে, ফিক্সড। আর আয় যত বৃদ্ধি পায় সাথে সাথে মানুষ কি প্ররোচিত হয় না, যে আরেকটু বিনিয়োগ করি, আরেকটু বিনিয়োগ করি, আরেকটু বিনিয়োগ করি, তো সেটা হচ্ছে কি প্ররোচিত বিনিয়োগ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি কারেক্ট আনসার। 43 নম্বর কোশ্চেন, ব্যষ্টিক অর্থনীতিতে আলোচ্য বিষয় কি? দেখো, ব্যষ্টিক অর্থনীতির বিপরীত হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিকের বিপরীত হচ্ছে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতিতে যেটা হয় সবকিছু বৃহৎ আকারে জাতীয় পর্যায়ে আলোচনা করা হয়, আর ব্যষ্টিক অর্থনীতিতে সবকিছুর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আলোচনা করা হয়। সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছেন জে এম কেইন্স। সামষ্টিকের জনক হচ্ছে কে? জে এম কেইন্স। জে এম কেইন্স। আচ্ছা, জে এম কেইন্স হচ্ছেন সামষ্টিক অর্থনীতির জনক। আচ্ছা, আর এখানে র্যাগনার ফ্রেশ হচ্ছে এই ব্যষ্টিক সামষ্টিককে ভাগ করেছেন এবং এর জন্য র্যাগনার ফ্রেশ প্রথম নোবেল পুরস্কার পান এটার জন্য, এই ভাগটা করার জন্য, এবং অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী হচ্ছেন র্যাগনার ফ্রেশ। আচ্ছা, তো ব্যষ্টিক অর্থনীতিতে আলোচ্য বিষয় কোনটা? ব্যষ্টিক হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, তাই না? ব্যষ্টিক হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র। তো নিচের কোনটা সব থেকে ক্ষুদ্র দেখি আমরা। নিয়োগ, দ্রব্যের দাম, ব্যক্তির আয়, ফার্মের আয়। দেখো, এর মধ্যে সব থেকে ক্ষুদ্র হচ্ছে দ্রব্যের দামের ধারণা। কোন দ্রব্যের দাম হচ্ছে কি সব থেকে কম হতে পারে, মানে ছোট একটা কনসেপ্ট। আর ব্যক্তির আয়, ফার্মের আয় বা হচ্ছে নিয়োগ, এগুলো খুবই বড় বড় কনসেপ্ট, ঠিক আছে? তো এইগুলা ব্যষ্টিক আলোচিত হয় না, এগুলো সামষ্টিক আলোচনার বিষয়। আর ব্যষ্টিকের আলোচনার বিষয় হচ্ছে দ্রব্যের দাম। পরের কোশ্চেনে আসি, এস সমান ওয়াই মাইনাস সি কোন ধরনের সমীকরণ? দেখো, ওয়াই হচ্ছে ইনকাম, ঠিক আছে? ওয়াই হচ্ছে কি? ওয়াই হচ্ছে ইনকাম। আচ্ছা, সি হচ্ছে আমাদের কস্ট, ব্যয়। আচ্ছা, এখন আমরা যা ইনকাম করতেছি সেখান থেকে যদি ব্যয়টা বাদ দিই, বাকি যা কিছু থাকে সেটাই হচ্ছে আমাদের সেভিংস। সেটাই থাকে আমাদের কি? সেভিংস। তাহলে এটা হচ্ছে সঞ্চয় সমীকরণ। এটা হচ্ছে কি? সঞ্চয় সমীকরণ। আচ্ছা, অর্থনীতিতে যমজ ধারণা দেয় কোন দুটি? যমজ ধারণা মানে কোন দুইটা ধারণা একটা অন্যটার সাথে চলে? এখানে দেখো, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, লাভ ও ক্ষতি, দুষ্প্রাপ্যতা নির্বাচন, ফার্ম ও শিল্প। বলা হয় যে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, যে কারণে এই সীমিত সম্পদ দিয়ে মানুষ তার সকল অভাব একসাথে পূরণ করতে পারে না, এবং যেই অভাবটা অতি তীব্র মানুষ সেটা নির্বাচন করে আগে পূরণ করার জন্য। তাহলে মানুষের এই যে অভাব, বিশাল অভাব, সেটা হচ্ছে সবসময় থাকবে, কিন্তু সেই তুলনায় কি আমাদের সম্পদ সীমিত, মানে সম্পদ দুষ্প্রাপ্য। এর ফলে আমরা কি করি? নির্বাচন করি কোন অভাবটা আগে পূরণ করব, সেটা হচ্ছে নির্বাচন। তো এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই দুইটা হচ্ছে জয়েন্ট কনসেপ্ট বা যমজ ধারণা। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 46 নম্বর কোশ্চেন, সবচেয়ে তরল সম্পদ হিসেবে বিবেচিত কোনটি? সোনা, রূপা, পানি নাকি মুদ্রা?
সবথেকে তরল সম্পদ হিসেবে বিবেচিত কোনটি? তরল সম্পদ মানে বোঝাচ্ছে যে সম্পদটা খুব দ্রুত ব্যয় হয়ে যায় বা যে সম্পদটা খুব বেশি দ্রুত খরচ হয়ে যায়। তো দেখো সোনা রূপা এগুলো খুব দ্রুত ব্যয় হয় না বা খরচ হয় না বা এগুলো নষ্ট হয় না। পানি এটা তো সম্পদের মধ্যে আসে না সচরাচর নর্মাল কনসেপ্টে। মুদ্রা হচ্ছে সব থেকে তরল সম্পদ যেটা সব থেকে দ্রুত ব্যয় হয়ে যায়। দেখবা যে সকালে 500 টাকা নিয়ে বের হয়েছে, বিকাল আছে 150 টাকা, অর্থাৎ খুব দ্রুত এটা ব্যয় হয়ে যায়। মুদ্রা হচ্ছে সঠিক উত্তর। এটা সব থেকে বেশি তরল সম্পদ, অর্থাৎ মুদ্রার তারল্য বেশি। মুদ্রার তারল্য বেশি। মুদ্রার তারল্য বেশি। 47 নম্বর কোশ্চেন, সি কস্ট দেওয়া আছে, আচ্ছা আই ইনভেস্টমেন্ট দেওয়া আছে, সি হচ্ছে বিনিয়োগ, সি হচ্ছে দেওয়া আছে, আয় দেওয়া আছে, জি হচ্ছে গভর্নমেন্ট ব্যয়, সরকারি ব্যয় সেটা দেওয়া আছে, অবচয় ব্যয় সি সি এ দেওয়া আছে, এন এন আই কত? আচ্ছা নিট ন্যাশনাল ইনকাম কত? নিট ন্যাশনাল ইনকামের ফর্মুলাটা কি? নিট ন্যাশনাল ইনকাম বের করতে গেলে তোমাকে যোগ করতে হবে হচ্ছে সি ভোগ ব্যয় কনজাম্পশন কস্ট, ইনভেস্টমেন্ট ব্যয় আই, এবং জি গভর্নমেন্ট কস্ট জি তোমাকে যোগ করতে হবে। আর এই অবচয় ব্যয় বাদ দিয়ে দিতে হবে, মানে নিট পাইতে গেলেই তোমাকে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। আচ্ছা তাহলে সি এর মান হচ্ছে 5000, আই এর মান হচ্ছে 4000, এবং এখানে হচ্ছে জি এর মান 3000, জি এর মান 3000। সেখান থেকে তোমাকে বাদ দিতে হবে হচ্ছে সিসিএ 1000, সিসিএ 1000। আচ্ছা তাহলে এটা যোগ করো তুমি, 5 4 9 এবং 3 12, 12000, 12000 থেকে 1000 তুমি যদি বিয়োগ করে ফেলো তাহলে কত থাকে? 11000, তাহলে হচ্ছে 11000। ঠিক আছে। আচ্ছা তাহলে এই 11000 টাকা হচ্ছে কি এখানে আমাদের এনএনআই বা নিট ন্যাশনাল ইনকাম, নিট ন্যাশনাল ইনকাম। আচ্ছা পরের কোশ্চেনে আসি, একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনে নিয়োজিত একাধিক উৎপাদন প্রতিষ্ঠান মিলে গঠিত হয়। একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনে নিয়োজিত একাধিক উৎপাদন প্রতিষ্ঠান মিলে গঠিত হয়। তাহলে দেখো যে আমি বললাম না ছোট ছোট বিভিন্ন প্ল্যান্ট থাকে, এই ছোট ছোট প্ল্যান্ট মিলে একটা হচ্ছে কি ফার্ম, একটা হচ্ছে ফার্ম, একটা উৎপাদন প্রতিষ্ঠান। ধরো এইখানে আরেকটা ফার্ম আছে, হ্যাঁ এখানে আরেকটা ফার্ম আছে, এগুলো সব হচ্ছে ফার্ম, এগুলো সব হচ্ছে একটা ফার্ম। এই সবগুলো ফার্ম মিলায়ে একটা হচ্ছে শিল্প, সবগুলো ফার্ম মিলায়ে একটা হচ্ছে শিল্প। আর এর মধ্যে যে ছোট ছোট ইউনিটগুলো আছে এগুলো হচ্ছে প্ল্যান্ট ফার্ম ইন্ডাস্ট্রি বা শিল্প। আচ্ছা তার মানে এই যে উৎপাদনের সব প্রতিষ্ঠান মিলে কি তৈরি হয়? সব মিলায় তৈরি হয় হচ্ছে শিল্প। শিল্প হচ্ছে কারেক্ট আনসার। 49 নম্বর কোশ্চেন, যে রেখার প্রতিটি বিন্দু দুটি ভিন্ন উপকরণের বিভিন্ন সংমিশ্রণে সবসময় সমান উৎপাদন নির্দেশ করে তাকে কি বলে? দীর্ঘকালীন উৎপাদন রেখা, স্বল্পকালীন উৎপাদন রেখা, মাত্রাগত উৎপাদন রেখা নাকি মোট উৎপাদন রেখা? দেখো এই যে আমরা উৎপাদন রেখা যেটা করি, ঠিক আছে, মাত্রাগত পার্থক্য হচ্ছে মাত্রাগত সবসময় দীর্ঘকালে এবং দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল হয়, যেখানে এর জন্য যেখানে সবসময় একাধিক কি থাকে? উপকরণ থাকে, একাধিক উপকরণ। এখানে দেখে বলতেছে দুইটি ভিন্ন উপকরণ, তার মানে কি পরিবর্তন হবে একাধিক উপকরণ। একাধিক উপকরণ মানে এটা দীর্ঘকাল, দীর্ঘকাল হওয়া মানে সেটা হচ্ছে কি মাত্রাগত উৎপাদন রেখা। বুঝতে পেরেছ আশা করি। সর্বশেষ কোশ্চেন, সামষ্টিক অর্থনীতির জনককে? কথাটা বলে ফেলেছি এর আগেই। সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছেন জন মেনার্ড কেইন্স বা জে এম কেইন্স, এবং অর্থনীতিকে সামষ্টিক এবং ব্যষ্টিক দুই ভাগে ভাগ করেন কে? র্যাগনার ফ্রেশ। তাহলে আশা করি তোমাদের বুঝতে পেরেছো। সম্পূর্ণ ক্লাস খুবই দ্রুত শেষ করেছি শেষ দিকে এসে, কারণ খুব বেশি লং ক্লাস হলে তোমাদের ক্লাস করতে ভালো লাগতেছে না, যে কারণে একটু ফাস্ট গিয়েছি। তো তোমাদের টাইম খুব বেশি ওয়েস্ট করতে চাচ্ছি না, যাতে তোমরা সন্ধ্যাবেলা একটু ব্রেক নিয়ে পড়তে বসে যেতে পারো, এর জন্যই ক্লাস একটু দ্রুতই শেষ করে দাও। তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। এবং এইচএসসি পরীক্ষা একদমই শেষ দিকে চলে এসেছে, আর তো কিছুদিন হলেই তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, অ্যাডমিশনের পড়ালেখা শুরু হয়ে যাবে। তো অ্যাডমিশনের আগেই তোমাদের শুভকামনা অ্যাডমিশন টেস্টের জন্য, অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য। তোমাদের সাথে দেখা হবে অ্যাডমিশন টেস্টের ক্লাসে, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টের ক্লাসে সাধারণ জ্ঞান পড়াবো তোমাদের সাথে, তখন দেখা হবে। এবং সম্পূর্ণ একটা সময় অ্যাডমিশন টেস্টের যে ফেজটা সেটা খুব সুন্দরভাবে তোমাদের সাথে কাটবে। হ্যাঁ, সেখানে মজায় মজায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়া হবে, এবং তোমাদের যেটা স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, সেই স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে আমাদের সাথে। তোমাদের সিনিয়র যারা আছেন তারা আমাদের এখানে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে, তাদের মতোই তোমাদের সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ। ভালো থেকো, দেখা হবে অ্যাডমিশন টেস্টের ক্লাসে। আসসালামু আলাইকুম।